নিলয়ের বাচ্চা কুত্তা, তুই আমাকে সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? যদি ভালো না বাসিস আজকেই তোর নামে থানায় মামলা করব। শুয়োর, কয়টার সাথে তোর ইটিস পিটিস চলে? হ্যাঁ, কলেজের মাঠে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই জান্নাত এসে ওপরের কথাগুলো বলল। আজ আবার কোন শালা ওর মাথায় এই ভূত চাপাইছে কে জানে। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে নিলাম। আমি খুব ভালো করে জানি জান্নাতের প্যাচাল এত সহজে শেষ হবে না। কথাগুলো যেন শুনতে না পাই তার জন্য একটা গান দিয়ে শুনতে লাগলাম, কিন্তু সেই সুখ আর বেশিক্ষণ রইল না। আমি কিছু বোঝ ওঠার আগেই জান্নাত ইয়ারফোন দিয়ে দাঁত দিয়ে একদম ছিঁড়ে ফেলল। আমার কথা কানে যায় না? ও হ, যায়। আর যায় বলে তো গান শুনছিলাম। আমার 250 টাকার ইয়ারফোন নষ্ট করে দিলি। তোর ইয়ারফোনের গুষ্টির মাথা শালা। তুই এখন সোজাভাবে বল, তুই কয়টার সাথে প্রেম করিস? আমাকে তোর প্লে বয় মনে হয়? তার থেকেও বেশি। আর এত কথা বাদ দিয়ে তুই বলবি তুই কয়টার সাথে খেলছিস? হপ, এখনো কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি, আর তুই এসব ছি 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 ছি। ও তাই বুঝি? হ্যাঁ। ওয়েট। কেন? আমাকে কোনো উত্তর না দিয়ে জান্নাতের ফোন থেকে কিছু পিক দেখালো। তাহলে এগুলো কি? মারিয়ার বার্থডে ছিল তাই এমন করে কিছু। হ্যাঁ বল, জড়াই ধরে পিক তুলছিস? হুম। কুত্তা। বাপের জন্মে যেসব গালি শুনি নাই সেসব বলে গালিগালাজ করতে লাগলো। একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, আপনাদের মধ্যে কারো গার্লফ্রেন্ড কি আপনাদের পচা বেগুনের পোকা নিয়ে গালি দিয়েছে? সেসব বাদ দেই, গল্প ফিরি। জান্নাতের গালিগালাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। ওরে কিছু বললেও উল্টো বেশি কথা বলবে, তাই চুপ করে থাকাই সব থেকে ভালো। তোর সাথে ব্রেকআপ? সোজা ব্রেকআপ? হ, ব্রেকআপ। কয়দিনের জন্য? কয়দিনের জন্য মানে? কি মনে হয় আমাকে তোর? আমি ছ্যাঁচড়া? পাল, কথা বলবি না বল, খোদায় গায়ে হাত তোলার কি আছে? তোর সাথে ব্রেকআপ, আর কখনো আমার সামনে আসবি না। আচ্ছা। আচ্ছা মানে? তুই আমার প্যান্ট দে। হোয়াট দ্য প্যান্ট দেওয়া? সবার সামনে তোরে প্যান্ট দিয়ে দিলে আমি কি পরবো? সেটা তোর ব্যাপার। আমার টাকায় প্যান্ট কিনেছিস, তাই তুই আমার প্যান্ট দিবি। কাল দিয়ে দেব। মাথায় হাত রেখে বল। দিয়ে দেব, তোর দিব্যি। আর কখনো আমার চোখের সামনে আসবি না, শালা লুচ্চার বাচ্চা। চলে যাওয়ার সময় পেটে ঢিসুম ঢিসুম দিয়ে চলে গেলাম। শালার এই মেয়েকে আল্লাহ কী দিয়ে বানাইছে কে জানে। ওর বাবা মা এই পাগলকে কিভাবে বাসায় রাখে সেটাই তো আমার মাথায় ঢুকে না। পেটে হাত দিয়ে কেটে সময় বসে রইলাম। ওপস, আপনাদের তো পরিচয় দেওয়াই হলো না। আমি আবির হাসান নিলয়, অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। আর যে কুতিটা আমার ইয়ারফোন ছিঁড়ে চলে গেল সে হলো অধরা জান্নাত। জান্নাতের ব্যাপারে বলতে, ও আমার গার্লফ্রেন্ড, সরি গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। আপনাদের সামনেই তো কিভাবে ব্রেকআপ করলো দেখতেই তো পারলেন। সে যাই হোক, ওর ব্যাপারে আরও কিছু বলে রাখি, তাহলে আমার এবং আপনাদের পক্ষে ভালো হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে। ভাই আছে, তবে সে ক্লাস 6-এ পড়াশোনা করে। আর জান্নাত আমার থেকে এক ব্যাচ জুনিয়র, তবে সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় বাবা মা একদমই সেটা শেখায়নি। কতিটার জন্য এখনও আমার পেট ব্যথা করছে। আপনাদের পরিচয় দেওয়ার সময় বন্ধুরা আসলো। কি রে হালা, এমনে বইসা কেন? ভাই আর যাই বলিস, কিন্তু প্রেগনেন্ট এর কথা বলিস না। কিতা হইছে? মোর ইয়ারফোন শেষ। ইঁদুরে কাটছে নাকি? হ, মানুষ ইঁদুর। ভাবি করছে? তোর ভাবির গোষ্ঠী শালা, ওর সাথে ব্রেকআপ, পাগল একটা। আর কিছুদিন ওর সাথে থাকলে পাক্কা আমিও পাগল হয়ে যেতাম। ভাগ্যিস ব্রেকআপ হয়েছে। সিরিয়াস ভাবে বলছে নাকি? জানি না, তবে আমি সিরিয়াস। কেন? এই কটকটে গেলে আরেকটা পাবো, তবে দৈনিক মার খেতে চায় না। জুইকে কাল প্রপোজ করব, মানলে মানবে, না মানলেও ওকেই মানাবো। তবু এই পাগলা কুত্তির সাথে রিলেশনে যাব না। দেখ, কালকেই আবার ঠিক হয়ে যাবে। হুদাই আমাগো সামনে ভাবলইয়া কোনো লাভ নেই তোর। আর তুই যেমন ছ্যাঁচড়া, যদি জান্নাত কালকেই কোনো একটা জিনিসের প্রতি লোভ দেখায়, তুই সেটা নিয়ে আবার ওর আঁচল ধরে থাকবি। শালা, সবার সামনে ইজ্জতের ফালুদা বানাই দিলি। ইজ্জত কি ভাই? আর কিছু কইতাম না। কিছু সময় বসে থাকার পর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে কিছুক্ষণ বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া আসলো। সাদিয়া ক্লাসের ফার্স্ট গার্ল, সেই সাথে অনেক বেশি মিশুক একটা মেয়ে। ক্লাসের সবাই তুই করে বললো, কেন জানি না আমাকে তুমি করে বলে। এই মেয়ে আমার মধ্যে কী হয়েছে সে নিজেই ভালো জানে। হাই। হাই। আজ আমার সামনে যে এমনি। কেমন আছো?
ভালো, তোর কি অবস্থা? হুম, ভালো। পরশু আমার বার্থডে। যদি ফ্রি থাকো তাহলে তুমি ওদের নিয়ে আমার বার্থডেতে আসলে হ্যাপি হব। কোথায় করবে? আমার বাসায়। জুই যাবে? ক্লাসের সবাইকে বলছি। এখন কি করবে আই ডোন্ট নো। ঠিক আছে। আর হ্যাঁ, তোর কাজিন পাগলিকে আসতে বারণ করিস। জান্নাতকে? হ্যাঁ, কেন? ওর মাথায় সমস্যা আছে, কখন কি করে পার্টি নষ্ট করে দিবে কে জানে। সেসব নিয়ে তুমি ভেবো না। স্যারদের সাথে কথা বলার মাঝে ক্লাসে স্যার আসলো, তাই আর কোনো প্রকার কথা বললাম না। আর হ্যাঁ, ভাবছেন জান্নাত আর সাদের মধ্যে কিসের সম্পর্ক? আসলে ওরা চাচাতো বোন। জান্নাত আমাদের সম্পর্ক কাউকে জানাতে চায় না বলেই সবার কাছে গোপন রেখেছিলাম। আমার আর জান্নাতের কিছু ফ্রেন্ড ছাড়া তেমন কেউ জানে না এই রিলেশনের ব্যাপারে। সবাই ভাবতো আমরা প্রতিবেশী, তাই কথাবার্তা বলতাম, কিন্তু সত্যি কি সেটা তো আপনারা ভালো করে জানেন। ক্লাস শেষ করে বাইরে আসার পর মারিয়া আসলো। কিরে সখিনা, তুই এখানে? কাল সবাই গিফট দিয়েছে, শুধু তুই দিস নাই, তাই আজ গিফট দে। কাল দেখতেই তো কিভাবে চলে আসতে হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? ও কিছু না। আর এটা তোর গিফট। ব্যাগ থেকে চকলেট বক্স বের করে দিলাম। ওয়াও, থ্যাংক ইউ হাবু। শালা, সেই ক্লাস 3 থেকে এই হাবু হাবু করছিস। এখন অন্তত অন্য একটা নাম দে, যেটা ডাকলে আমি খুশি হব। এটাই পারফেক্ট নাম ডার্লিং। মারিয়া চল। হ্যাঁ চল। দুজন চলে যাওয়ার পর বন্ধুরা আসলো। আজ কি করেছিলি? যা করি সেটাই। যদি প্রিন্সিপাল স্যার এসব জানে তোদের একদম মেরে ফেলবে। সেটা তোর ভাবা লাগবে না। এখন চল। হ্যাঁ চল। আমাদের বাসা খুব একটা দূরত্বে না, সবার বাসা পাশাপাশি হওয়ায় সবাই একসাথে কলেজে যাওয়া আসা করি। সবাই মিলে বাসার দিকে রওনা দিলাম। বাসা থেকে কলেজের দূরত্ব বেশি না, প্রায় 10 মিনিট লাগে, তাই আমরা নিয়মিত হেঁটেই চলাফেরা করি। কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে শুনতে পেলাম। এই ছাত্রা শোন। আবার কি? তোকে সাদিয়া কিছু বলেছে? হ্যাঁ। যাইস না ওখানে। কেন যাব না? তোর প্রতি ওর নজর ঠিক না। আমি তো স্যাসরা। তবুও যাবি না। আপনি কে আপু? আপু মানে কোন জন্মের ভাই তুই? এই জন্মেরই। মেজাজ খারাপ করবি না। দেখ জান্নাত, আমাদের ব্রেকআপ হয়েছে, তাই হোদা এইসব প্যাচাল পেরে কোনো লাভ আছে? ব্রেকআপ সিরিয়াসলি বলছি নাকি? হ্যাঁ সিরিয়াস। যা কুত্তা, তোর সাথে ব্রেকআপ, আর কখনো আমার পিছে আসবি না। তুইও কখনো আমার সামনে আসবি না। শুয়োর, কুত্তা, বাদর। এসব বকা আপনাদের শুনতে হবে না। এসব শুনলে ইজ্জতের ফালুতা বেঁচে যাবে। যদিও ইজ্জতের আছেই বাকি, সে যাই হোক। বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। বিকেলবেলা বন্ধুরা কল দিয়ে মাঠে যেতে বললো। আর হ্যাঁ, মাঠটা কিন্তু জান্নাতের বাসার সামনেই। মাঠে আসতেই দেখলাম জান্নাতের ছোট ভাই ক্রিকেট খেলছে। ওসব না দেখে বন্ধুদের কাছে গেলাম। কী রে, হঠাৎ মাঠে? সাদিয়ার বার্থডেতে প্ল্যান কি? তোরে ইনভাইট করেছে? শালা তোর আগে আমাদের বলছে। ও, একটা ঘড়ি নিয়ে আয়, 150 টাকার। শালা এক ঘড়ি নিয়ে 4 জন যাব? তোরা কে কী নিবি সেটা ঠিক কর, আমারটা আম্মুর থেকে শুনে নেব। আন্টিও যাবে? না, তবে সাদের সাথে আম্মুর সেই সম্পর্ক, তাই বলতে পারবে বার্থডেতে কী দিলে হ্যাপি হবে। ও ভাইয়া বলটা দাও। খেয়াল করে দেখলাম জান্নাতের ছোট ভাই শালা দুলাভাইয়ের থেকে বল চাইছে। তবে দুলাভাই হিসাবে শালাকে হেল্প করতেই পারি। বল মেরে তোর বাসায় দেব, বাজে লাগবে আমার সাথে? লাগবে না, এমনিতেই আপু সেদিন আমাকে বকা দিয়েছে। কেন? আমার ব্যাট তোমাকে দিয়েছি বলে। ওটা কিছুই না, তুই খেলবি কি না বল। না, আমিও বল দেব না। আব্বুকে ডেকে আনবো কিন্তু। তোর আপুকেও নিয়ে আসিস। পালাবে না। এইটুকু বলে চলে গেল। ওর এমন কাজকাম দেখে সবাই হাসাহাসি করে ওঠে। ওদের ব্যাট বল দিয়ে আমরা খেলতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম জান্নাত আসে। আমিও তো এটাই চেয়েছিলাম। জানটুস, তোর ওর বল নিছিস কেন? আমি নেনি, বল রাফির কাছে। না আপু, বল নিলই নিয়েছিল। শালা, আমি তোর আপু চাইতে বড়, আর তুই আমার নাম ধরে বলছিস? তোর ওদের ব্যাট বল দে। দিতে পারি, তবে একটা কন্ডিশন। কি? আমাকে 6টা বল করতে হবে। ঠিক আছে, তবে জোরে মারলে খবর আছে। তোকে ক্যাচ দিচ্ছি। এবার রাফি থেকে বল দিয়ে বল করতে গেল। ইচ্ছা আমার বল মেরে ওদের বাসায় দেব, যেন ওর বাসায় কেউ এটা দেখলে খেলতে না দেয়। আমি গেলাম। ঠিক আছে আপু। জান্নাত চলে যেতে লাগলো। প্রথম দুটো বল আস্তে করে মারলেও 3 নাম্বার বলটা বাসার উদ্দেশ্যে মারতেই পুরো থ হয়ে গেল।
বলটা গেল তো গেল, শুধু জান্নাতের পিঠে গিয়ে লাগলো। জান্নাতের গায়ে বল লাগতেই সাপের মতো বেঁকে উঠল। পেছন ফিরে কিছু বলার আগেই আমি ব্যাট রেখে দৌড়। এই মুহূর্তে যদি আমি ওখানে থাকি তাহলে আমি শিওর আমার উপর দিয়ে শিডিউল চালাবে। রাত্রিবেলা সবাই বসে আছি, তখন নীলু রুম থেকে এসে সবাইকে বলল, আব্বু, আজ ভাইয়া কি করেছে জানো? কি? কিছু বললো না তোকে? হাতের কাছে পেলে শিডিউল চালাতো। ভয় পেয়ে পালিয়ে আসছে। তো ওকে কে বললো? আপু নিজেই বলেছে। কখন? সাদিয়া আপু আজ যেতে বলেছিল। ওখানে যাওয়ার পর জান্নাত আপু বলল, কাল দেখা হলে সরি বলবি। কাল তোর খালার বাসায় যাবি। একা? হুম। কেন? কিছু কাগজ নিয়ে তোর খালুকে দিয়ে আমাকে কল দিবি, তারপর আমি সব বলবো। ঠিক আছে। সবাই টুকটাক কথা বলার পাশাপাশি রাতের খাবার খেয়ে নিলাম। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে আব্বুর থেকে সেসব কাগজ নিয়েই রওনা দিলাম। যেতে অনেক সময় লাগবে, ওখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। বাসে উঠে একটা সিটে বসে গান শুনতে লাগলাম। বাস থেকে নেমে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। মাহি হচ্ছে আমার খালাম্মার বড় মেয়ে। তুই এখানে কেন? তোরে নিতে পাঠিয়েছে আম্মু। আমি ছোট নাকি যে নিতে আসতে হবে? সেটাই তো, কেউ বোঝে না। তোর মতো এমন খাটাস কি নিতে আমাকে কেন পাঠাই আল্লাহ ভালো জানে। সবার সামনে অপমান করলে? অপমান কই করলাম? সত্যি যাস এটাই তো বললাম। যাবই না তোদের বাসায়। ঢং বাদ দিয়ে আয়, এমনি তোর জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধা লেগে গেছে। চল। মাহি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। যেমন মেধাবী তেমন বজ্জাত। বাসার মধ্যে শুধুমাত্র খালাম্মার কথা শুনবে, আর না শোনার কারণও নেই। অন্য সবাই কিছু না বললেও খালাম্মার সাথে বেয়াদবি করলেই থুমথুম করে দিয়ে দেয়। ভাই, তোর কাছে 20 টাকা আছে? হ্যাঁ, কেন? ক্ষুধা লাগছে। তুই গাড়ি ভাড়া দিস, এখন কিছু খেয়ে নে। আমি বাসায় গিয়েই তো খেতে পারবে। যদি যাওয়ার সময় জ্ঞান হারাই তখন? যা, কিছু কিনে নিয়ে আয়। আমি রিক্সা ঠিক করলাম। ওকে। মাহি চলে যাওয়ার পর একটা রিক্সা ঠিক করলাম। মোড় থেকে খালাম্মার বাসা খানিকটা ভেতরে, তাই রিক্সা করে যেতে হয়। রিক্সায় ওঠার পর মাহি আসতেই রিক্সাকে যেতে পড়লাম। আমার দিকে একটা কেক দিল। নে। তুই খা, আমি মাঝপথে খেয়েছি। তবুও নি, একা খাওয়া কেমন দেখায়। বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো। খালাম্মা তো আমাদের ভুলেই গেছে, তাই না? না রে, আসলে আব্বু সময় পায় না। আচ্ছা এটা বল, এবার কতদিন থাকবি আমাদের এখানে? কালকেই চলে যাবে। কেন? কাজ আছে। এমন হলে এখানে আসার কি দরকার? কাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে। এখন যদি ওর বার্থডেতে না যাই তাহলে মন খারাপ করবে। আর আমি তো মাঝে মধ্যেই এসে দেখা করে যাই। তোর এই মাঝে মধ্যে আসা লাগবেই না। কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে আসিস, আবার কুত্তার মতোই পালিয়ে যাস। এবার আমার সাথে তুইও চল, বার্থডেতে সেলিব্রেট করে আসবি। তোর বাসায় একেবারেই যাব। মানে? খালাম্মা আমাদের বিয়ে ঠিক করেছে নাকি? লাথি মারবো। তুই আমার ভাই, আর পড়াশোনার জন্য ওখানে যাব? আমাদের কলেজে যাওয়া আসা অনেক কষ্ট হয়, তাই খালাম্মা নিজেই বলেছে এক্সাম শেষ হলে আমাকে নিয়ে যাবে। ও। হুম। টুকটাক কথা বলতে বলতে খালাম্মার বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে বাড়া দিয়ে দুজন বাসায় ঢুকলাম। বাসায় কলিং বেল বাজানোর পর আসফি দরজা খুলে দিল। কেমন আছো ভাইয়া? আম্মু, নিলয় ভাইয়া আসছে। আসফির ডাকে খালাম্মা রুম থেকে বের হয়ে আসলো। খালাম্মাকে দেখে সালাম দিলাম। কেমন আছিস বাবা? ভালো। তোমরা কেমন আছো? ভালো। যা ফ্রেশ হয়ে নে। মাহি, তুইও যা ফ্রেশ হয়ে নে। কোন রুমে থাকবি? তোর রুমে। সব সময় আমার রুমেই কেন? অগোছালা করার জন্য। যা ফ্রেশ হয়ে আয় আগে, তারপর আড্ডা দিস। হ্যাঁ। মাহির রুমে এসে আম্মুকে কল দিলাম। পৌঁছেছি আম্মু। ফ্রেশ হয়েছিস? না, এখন হব। ফ্রেশ হয়ে নে। আচ্ছা। কল কেটে দিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে সোফায় বসার পর আসফি এসে বসল। আসফি এমনি সাধারণ মেয়েদের মতো হলেও ওর চোখগুলো অনেক সুন্দর। পিচিটার কথা বলার ভঙ্গিটাও দেখার মতো। ভাইয়া, নীলু আপু আসলো না কেন? এবার তো অনেকদিন থাকার জন্য আসিনি, তাই আমি একা এসেছি। কয়দিন থাকবে তাহলে? শুধু আজ রাতটুকু। কেন? একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, নীলু আপু আমার জন্য কিছু দিয়ে দেয়নি?
দিয়েছে তো, অনেকগুলো চকলেট দিয়েছে তোর জন্য। রাতে সেগুলো দিবে। নিলয় খেয়ে নে। মাহি খাবে না। হ্যাঁ, মাহিও খাবে। মাহি, হ্যাঁ আম্মু, খাবার দিয়েছি। আসছি। খাবার টেবিলে বসতেই মাহিও আসলো। তারপর টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করলাম। খাবার শেষ করে পারিবারিক কথাবার্তা বলছিলাম। আর তাছাড়া প্রায় 5 মাস আসা হয়নি, তাই জমিয়ে রাখা অনেক কথাই বলছিলাম। পরের দিন সন্ধ্যায় বাসায় এসে প্রথমেই ফ্রেশ হলাম, কারণ সাদিয়ার বার্থডেতে যেতে হবে। আর হ্যাঁ, আসার পথে ওর জন্য একটা গিফট এনেছি। কি এনেছি সেটা পরেই জানতে পারবেন। সাদিয়া এবং জান্নাতটা একই বাসায় থাকে। এখনও জান্নাতের দাদি বেঁচে আছে, তাই বলতে পারেন যৌথ পরিবার। সে যাই হোক, সাদিয়াদের বাসায় যেতে প্রায় রাত হয়ে গেল। বাসার ভেতরে আসে দেখলাম অনেকে আছে। আর সাদিয়ার সাথে আম্মুর অনেক ভালো সম্পর্ক, তাই আমার পরিবারের সবাইকে ইনভাইট করেছে। আমাকে দেখে হারামিরা এগিয়ে আসলো। শালা, না জানি ঘুরতে গেছিলি? আরে না, কাজের জন্য গিয়েছিলাম। একদিন গেছি, আরেকদিনই চলে এসেছি। তবুও তো গেছিলি। গিয়েছিলাম। কিন্তু সব ঝাড়ি আমরা শুনলাম। কেন? পাগলামে, তোকে কি বলেছিল? জান্নাত। হ্যাঁ, কি বলবে আমাকে? তোকে নাকি কি ফেরত দিতে বলছে। তোদেরকেও বলেছে? শালে সব ফেরত দিয়ে দেব, আর ওকেও যেগুলো আমি দিয়েছি সেগুলো নিয়ে নেব, তখন হিসাব ঠিক হবে। সেটা তোর ব্যাপার, এসব নিয়ে আমার কোনো ভেজাল চাই না। এমনিতেই মেয়েটার মাথার তার কাটা। সাদিয়াকে দেখছি না যে? রুমে গেছে। ভাইয়া কখন আসলি? এইমাত্র আসলাম। আব্বু আম্মু কই? আঙ্কেল আন্টির সাথে কথা বলছে। ঠিক আছে। বন্ধুদের ওখানে রেখে নীলুকে সাথে নিয়ে সাদিয়ার রুমে গেলাম। রুমের সামনে নক করে ভেতরে যাওয়ার জন্য পারমিশন চাইতেই ভেতরে যেতে বললো। নীলুকে সাথে নিয়ে রুমে গিয়ে দেখলাম সাদিয়ার সাথে জান্নাতও আছে, কথায় আছে। যার বিয়ে তার কোনো কথা নেই, পাড়াপড়শির ঘুম নেই। সাদিয়া বসে আছে আর জান্নাত সাজগোজ করতে ব্যস্ত। আমাদের দেখে ঘুরে বসলো। তুই এখানে কি করছিস? তোর এখানে কি কাজ? আমার বাসায়, তাই আমিই থাকবো। রুম তো আর তোর না। কিন্তু বাসা তো আমার। তুই রুম থেকে বের হ, আমি বাসা থেকে বের হব। এই রুম মনে হয় তোর বিয়ে করার বইয়ের, যার কারণে যেতে বলছিস। বিয়ে করতেই পারি, আর তুই এখন রুম থেকে বের হ। সাদের সাথে আমার কথা আছে। হব না। একটু বাইরে গেলে কি হবে? তুই ওর জন্য আমাকে বের করতে চাইছিস এখন? দেখ, সেই দিন তো তোকে ইচ্ছে করে বল লাগাই নেই, হঠাৎ করে হয়ে গিয়েছিল। আর তুই এখনো বাচ্চাদের মতো করছিস। হ্যাঁ, আমি বাচ্চাই, কিন্তু এই রুম থেকে আমি বের হচ্ছি না, হব না। রুমটা তো তোর বাপের, তাই তুই না থাকলে কে থাকবে? বাদ দে সেসব কথা। খালাম্মার বাসায় গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, আর আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। থ্যাংক ইউ। যখন একা থাকবি তখন খুলে দেখিস। ঠিক। আর কিছু বলতে যাবে তখনই পেতনিটা বলল, আমরা সবাই দেখলে কি? এটা গিফট আপু, আর সবাই তো এইসব একা একাই দেখে। তুইও ওদের দলে গেলি? সেটা বললাম কোথায়। যা, তোকেও লাগবে না। ছাড়তে বললেও ছাড়বে না। আচ্ছা, এখন আমি যাই। হ্যাঁ, যা। শোনো। হ্যাঁ বল। ধন্যবাদ আসার জন্য। ভেবেছিলাম আসবে না, তাই রুমে এসে বসেছিলাম। সরি দেরি করে আসার জন্য। সরি বলার দরকার নেই, আসছো সেটাই অনেক। আমি নিচে যাচ্ছি। ঠিক আছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে আসার পরই জান্নাত আমাদের কাছে এসে দাঁড়ালো। জান্নাতকে দেখে বন্ধুরা যার যার মতো কেটে পড়লো। শালার হারামিগুলো ওকে দেখে এত ভয় পায় কেন কে জানে। স্বাভাবিকের চাইতে একটু আস্তে আস্তে বলতে শুরু করলো। কি গিফট করলি? তোকে কেন বলবো? সবাইকেই তো গিফট করিস, শুধু আমাকে ছাড়া। আর আমি জানি আমাকে কখনো করবিও না, তাই এমনিই জানতে চাইছি কি গিফট করলি। ওর থেকেই শুনিস। তুই বল না বাল, ও আমাকে কখনো বলবে না। ওই হারামজাদি কতদিন ওভাবে রাখবে কে জানে। কাছে তৈরি একটা শোপিস। ও, তোকে যেটা দেখিয়েছিলাম? আরে না, তোর ওটা একদম জঘন্য ছিল। আমি আমার পছন্দেরটাই দিচ্ছি। কুত্তা বল, ওটা ঠিক কুত্তা বল, ওটা কেনার টাকা নেই? যেটাই হোক, কিন্তু আমার পছন্দ না। যা আমার চোখের সামনে থেকে। তোর আমি পিছে দাঁড়িয়ে আছি। তো সেদিন কি বলেছিলাম? কি?
আমার পিছে থাকবি না। আমিও তো বলেছিলাম আমার সামনে ছেঁচড়ামি করে দাঁড়িয়ে থাকবি না। শোর একটা। চোখের চিকিৎসা করিস, আজ তো একটা মানুষের শোর বলিস। তোকে তো আমি। আশপাশে অতিথি মারার জন্য আমার দিকে এগিয়ে আসার কথাটা বলতেই থেমে গেল। এই মেয়ের কবে জ্ঞান বুদ্ধি হবে আল্লাহ জানেন। সবসময় নিজের মুখ দিয়ে বাজে কথা বের হবে, সাথে কিছু বললে মারফ্রি। জান্নাত চলে যাওয়ার পর বন্ধুদের খোঁজে কথা বলার পর সাদিয়াকে দেখলাম নিচে আসলো। হয়তো এখন কেক কাটবে, তাই সবার কথা বাদ দিয়ে সাদিয়ার দিকে মনোযোগী হলো। টুকটাক কথা বলার পর কেক কাটলো। বার্থডে শেষ করে সবাই যে যার মতো বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আমরাও যেতাম, কিন্তু এলাকার পোলাপেন বলে কথা, আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সাদিয়া এগিয়ে আসলো। তোরা যাবি না? না গেলে থাকতে দিবি? ফকিরদের আশ্রয় দেওয়া যায়, কিন্তু তোদের মতো লুচ্চা বেটাদের কিছু সময়ের জন্য থাকতে দেওয়া ভুল। হয় 10-12টা মেয়ের সাথে চক্কর আছে, তাই আমরা লুচ্ছু। তোর না থাকলো তোর বন্ধু তো অবশ্যই আছে। তুই জানিস কিভাবে? এলাকার বড় ভাইদের একটু তো খেয়াল রাখতেই হয়, তাই না ভাইয়ারা? এমন মিছা কথা কইলে আল্লাহ তোর উপর ঠাড়া ফালাইব দেখিস। আমার উপরে ঠাডা পড়লে তোদের উপরে মনে হয় শান্তির আভাস পড়বে। সব কুত্তা মেয়েদের নিয়ে থাকোস। আমরা যেসব মেয়েদের সাথে লোচ্চামি করি তার মাঝে তুইও আসিস। আমি কেন থাকবো? তাইলে জানিস কিভাবে? বলছে আমাকে একজন। কে বলছে? সিক্রেট বলা যাবে না। অনেক মিথ্যা বলেছিস, এখন গিয়ে পানি খা। সাদিয়া, এখন আমরা যাই। একটু পরে যেও। না রে, আব্বু আম্মু অনেক আগে চলে গেছে, আর রাতটাও তো অনেক হয়েছে। সাবধানে যেও। বাসা থেকে বের হয়ে যার যার মতো বাসায় চলে গেলাম। জান্নাতের কথা, নিলয়েরা সবাই বাসা থেকে বের হতেই সাদিয়া নিজের রুমে গেল। তুই নিলয়কে তুমি তুমি করিস কেন? তো কি বলবো? সবাইকে তুই বলিস, কিন্তু নিলয়ের বেলাতে তুমি আসে কোথা থেকে? চাচারে গিয়ে বলবো তোমার মেয়ে প্রেম করে? তোরে বলছে আমরা প্রেম করি? আমি বলিনি তোরা, আমি বলছি তুই। দেখ জান্নাত, উল্টাপাল্টা বলবি না। আমি মোটেও উল্টোপাল্টা বলছি না, তুই আমার কসম করে বল। আমি ওয়েট, তোদের দিয়ে বিশ্বাস নাই, তুই নিলয়ের কসম করে বল। শালা কুত্তা যদি মরেও যায় কিচ্ছু হবে না। ধুর, ছোট মাকে এখনই বলছি, তোমার মেয়ের মাথা ঠিক নেই। যাও কোথায় চান্দু, আগে আমার কথার উত্তর দিয়ে যাও। কি বলবো তোকে? এই যে তুই নিলয়কে ভালোবাসিস। আজাইরা, আমি কেন ভালোবাসবো? তাহলে তুমি করে বলছিস কেন? নিলয়ের সাথে আমি তেমন কথাই বলি না, তাই তুমি করে বলি। সত্যি তো, নাকি চাচাকে বলবো? তোর যা ইচ্ছা তুই কর, আমি গেলাম। কই যাবি? খাবো এখন। আর দাঁড়িয়ে না থেকে সুজন তাদের রান্নাঘরে চলে গেল। নিলয়ের কথা, পরের দিন ঘুম থেকে উঠে ফোন চালাচ্ছিলাম, তখন কিছু একটা মনে হতেই জান্নাতকে কল দিলাম। রিং বেজে কেটে গেল, আবার দেওয়ার পর রিসিভ করলো। কে আপনি? আমি। আমি কে ভাই? তোর শরীরের আত্মা। কুত্তা তুই? কুত্তি। এত সকালে কল দিছিস কেন? কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরে কল দিস। পরে পারম না। কি কইবি কয় হন? আমারে দেওয়া সব কিছু কখন আর কোথায় থেকে নিবি বল। পুকুর পাড়ের ওই বেঞ্চটাতে আসিস। কখন? আজ কলেজে যাবি না? তোর সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুই 11টার দিকে পুকুর পাড়ে আসিস, আমি থাকবো। ঠিক আছে। আর কোনো কথা না বলে কেটে দিলাম। আজ যেহেতু আর কলেজে যাব না, তাই 9টা অবধি ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এখন প্রধান কাজ সব কিছু গোছানো। নীলের রুম থেকে কার্টুন বক্স আনলাম। রুমে এসে প্রথমে জান্নাতে দেওয়া সব ড্রেস ওখানেই তুললাম। যদি পরে কখনো পরি আর সেটা যদি কোনো কারণে জান্নাত দেখে, তাহলে আমি শিওর ওখানেই আমাকে অপমান করতে পিছুপা হবে না। সবগুলো ড্রেস নেওয়ার পর কিছু বই তুলে নিলাম। জান্নাত ছোটোবেলা থেকেই বই পড়তে অনেক ভালোবাসত, বিশেষ করে অ্যাডভেঞ্চার বই ওর কাছে সব থেকে প্রিয়। আমাকে অনেকগুলো বই গিফট করার পাশাপাশি নিজের সবচাইতে প্রিয় বই জার্নি গিফট করেছিল। অন্যান্য বই নেওয়ার পাশাপাশি সেটাও তুলে নিলাম। জান্নাতে দেওয়া সব কিছু মিলে দুটো আলাদা বক্স হলো। সব প্যাক করার পর আমিও বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। আজকে শেষ দেখা বলে কথা। দেখা শেষ হয় না। দেখা শেষ না, কারণ দেখা তো এমনিতেই হবে। রিলেশনের সমাপ্তি আজ, তাই একটু সাজগোজ না করলে কেমন দেখায়। দুটো বক্স নিয়ে বাসা থেকে বের হব, তখন আম্মুর সাথে দেখা। যদিও আম্মু আমাদের সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছিল সেই শুরু থেকে, কিন্তু কখনো এই বিষয় নিয়ে আমাদের কাউকে কিছু বলেনি। দেখা আমাকে। পরিত্যক্ত জিনিসপত্র।
কি বলো আম্মু? আমার জিনিস তুমি কেন দেখতে যাবে? খারাপ কিছু তো নয়। পাগল হয়েছো নাকি? আমি কি খারাপ কিছু নিয়ে এমন বক্স ভর্তি করবো নাকি শুনি? আসি ডার্লিং। আম্মুকে রেখে বাসার বাইরে এসে একটা রিকশা নিলাম। পুকুর পাড়ে যেতে খুব বেশি সময় লাগে না। আসি ডার্লিং। আম্মুকে রেখে বাসার বাইরে এসে একটা রিকশা নিলাম। পুকুর পাড়ে যেতে খুব বেশি সময় লাগে সেটা না, কিন্তু এমন বক্স টেনে নেওয়ার জন্য রিকশা নিলাম। সেখানে যেতে যেতে 10:35 বেজে গেছে। বক্সগুলো সাথে নিয়ে কিছু সময় বসে থাকার পর জান্নাত আসলো। তবে আজ ওকে কেমন জানি লাগছিল, হয়তো বেশ খুশি আছে। আর হবেই বা না কেন, নিজের সব কিছু আজ ফিরে যে পাচ্ছে। হাই। হাই, তুই সত্যি সত্যি আসছিস? দেখতেই তো পাচ্ছিস। আমি ভাবছি আসবি না। তাহলে তুই কেন এখানে এসেছিস? বাদ দে, বস এখানে। কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না। বল, সমস্যা নেই। আজকের পর থেকে তোর আর কিছু বলতে পারবি না। তুই কখনো আমার কথাকে সিরিয়াস হিসেবে নিয়েছিস? না নিলে তোর সাথে রিলেশনে আমি কিভাবে গেলাম? জান্নাত, আমাদের ছোটবেলার কথা কি তোর মনে আছে? যখন আমরা ক্লাস হাই স্কুলে পড়তাম, আমরা ক্লাস 10-এ আর তুই ক্লাস 9-এ ছিলি। একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর মনে আছে? সেসব কথা কেন তুলছিস? কিছু কথা মনে করে দিতে চাই। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন সবার আগে তুই আমার কাছে এগিয়ে গিয়েছিলি, নিজের হাত দিয়ে আমাকে ধরে সবার কাছে চিৎকার করে সাহায্য চেয়েছিলি। যখন আমাকে হাসপাতালে রাখা হয়েছিল, প্রতিদিন সকাল বিকেল আমাকে দেখার জন্য ওই হাসপাতালে যেতিস। কিন্তু হাসপাতাল তোর একদমই ভালো লাগতো না, কিন্তু আমাকে দেখার জন্য পাগল হয়ে যেতি। যখন একটু সুস্থ হয়ে বাসায় আসি তখন সবসময় আমাদের বাসায় পড়ে থাকতি, স্কুলেও ঠিকমতো যেতিস না। ঠিক তখন আমি বুঝে গিয়েছিলাম তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যেদিন আমাদের বিদায় অনুষ্ঠান হচ্ছিল সেদিন সবার চাইতে তুই বেশি কান্না করেছিলি। তখনও তুই তোর ভালোবাসার কথা আমাকে বলিসনি, কিন্তু যখন তোকে রেখে আমি কলেজে পড়তে শুরু করি তখন বুঝতে পেরেছিলাম তুই আমার জীবনে কতটা জায়গা জুড়েছিলি। এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস নিলাম। আজকের পর থেকে হয়তো ওর সাথে তেমন কথা হবে না, তাই কথাগুলো হয়তো বলাও হবে না। তাই জমিয়ে রাখা সব কথা আজ বলতে হবে। যখন তুই এসএসসি এক্সামে ভালো করেছিলি তখন তোকে একটা গিফট করেছিলাম, মনে আছে সেটার কথা? না। একটা কলম আর একটা ডায়েরি। আর ওসব তোর মনে থাকারও কথা না, অনেক আগের কথা সেসব। কিন্তু একটা কথা কি জানিস, যদি কেউ কাউকে ভালোবাসে থাকে কখনো সেই মানুষটা তার প্রিয়জনের থেকে পাওয়া জিনিস ভুলে চায় না। হয়তো তুই এখন বলবি তখন তো আমাদের কোনো রিলেশন ছিল না। হ্যাঁ, রিলেশন ছিল না, কিন্তু আমি তোকে আরও আগে থেকে আমার করে রাখতে চাইতাম। যখন তুই ইন্টারভিউ উঠলি তখন আমাদের রিলেশন শুরু হয়। প্রপোজটা আমি নিজেই করেছিলাম, কিন্তু তুই তখনই হ্যাঁ বলে দিয়েছিলি। তখন অবধি সব ঠিকই ছিল, কিন্তু তুই ইন্টার এক্সাম দেওয়ার আগে থেকে কেমন একটা চেঞ্জ হতে শুরু করলি। আমার কথা তোকে যে বা যারাই বলতো তুই সেটাই বিশ্বাস করতি, আর সেটা নিয়ে আমাকে বকাঝকা করতে। বিশ্বাস কর, তোর এই বকাঝকাকে আমি শাসন হিসাবে নিতাম। ভাবতাম ভালোবাসিস তাই এমন করছিস, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুই তো আমাকে ছাড়ার জন্য ওসব বলতি। আমি কি একবারের জন্য তোকে বলতাম আমি ওই রিলেশনশিপ চাই না? বলিনি। সবসময় তুই নিজেই ব্রেকআপের কথা বলতি। আর আজ আমরা এখানে। আর কিছু না বলে বক্স দুটো খুলে দিলাম। আমাকে দেয়া সব কিছু এখানে আছে। ক্লাস 9-এ থাকতে তোর দেওয়া কলম থেকে শুরু করে কিছুদিন আগে যে শোপিস দিয়েছিলি সব এখানে আছে। তোকে বলার কিছুই নেই আমার। ভালো থাকিস এটাই চাইব। নীল, কিচ্ছু বলিস না, নতুন করে মায়াতে জড়িয়ে কোনো লাভ নেই। শুধু তুই ভালোবাসিস? আমি মনে হয় তোকে ভালোবাসি না। বাসতে, কিন্তু এখন না। তোকে একটু আগেই বলেছি, একটা সময় ছিল যখন আমার কিছু হলে তুই পাগল হয়ে যেতি, কিন্তু এখন আর সেটা নেই। তুই আমার সাথে হ্যাপি থাকতে পারছিস না, আর আমিও চাই না এমন ভালোবাসা। ভাই, আর কিছু বললাম না, যদিও পেছন থেকে জান্নাত অনেক ডেকেছিল, কিন্তু এখন কথা বলার মোড নেই। মোড বানানো থেকে চলে যাই ভালো। এর মাঝে 2 দিন হয়ে গেছে আমি নিয়মিত কলেজে আসলেও জান্নাত কলেজে আসে না। তবে আগের মতো বিরক্ত করার মানুষটা নেই। জান্নাতকে মিস করি ঠিক আছে, কিন্তু নতুন করে নিজের বিপদকে ডেকে আনতে চায় না। কলেজের মাঠে বন্ধু বান্ধব সবাই বসে আছি, তখন লক্ষ্য করলাম সাদের সাথে জান্নাত আসে। আমাদের দেখে দুজন কিছু কথা বলে জান্নাত অন্যদিকে চলে গেলে সাদিয়া আমাদের কাছে এসে বসলো। জান্নাত কোথায় গিয়েছিল নাকি? কই না তো, দেখি না কিছুদিন, তাই জানি না কি হয়েছে। সব সময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না।
যদি কেউ কথা বলতে চায় শুধু তার সাথেই কথা বলে, না হলে চুপ থাকে। সেটাই বলছিলাম, কিন্তু আসলো না। আমরা নাকি ওর সিনিয়র, তাই। সাদিয়ার কথা শুনে আমি ছাড়া সবাই হেসেছিল, আর হাসাটাই সবার স্বাভাবিক। যে যাই হোক, কিছু সময় আটা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে ব্রেক টাইমে বাইরে এসে দেখলাম জান্নাত আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। দূরে দাঁড়িয়ে ওদের কথা বলা দেখছিলাম, কিছু শোনা যাচ্ছিল না, তবে জান্নাতকে দেখছিলাম, ভালো লাগছিল। কারোর সাথে তো কথা বলছে। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দুজনের চোখাচোখি হতেই আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসে যাব, তখন জান্নাত দৌড়ে আমার কাছে এসে হাত ধরল। আই লাভ ইউ। গুড জোক। আমি মোটেও মজা করছি না। এই কয়েকদিন অনেক ভেবেছি তোকে নিয়ে। মানলাম আমার ভুল হয়েছিল, কিন্তু তুই কেন আগের মতো আমাকে মারতি না? কেন আমাকে শাসন করতি না? কাউকে মেরে ভালোবাসা আদায় করা যায় না, কিন্তু ভুলের শাস্তি তো পেতেই হয়। শাস্তি দেওয়ার আমি কেউই না। হয়তো তুই নিজেই। আর দেখো, আমি সেসব মাথায় রাখতে চাই না। আমি তোকে ভালোবাসি। সরি, আমি তোমাকে ভালোবাসি, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। তুই তো রাস্তায় হাঁট, আর আমি আমার রাস্তায়। এসব বাদ দে। কবিগুরু কি বলেছে জানিস? কি? ক্ষমায় যদি করতে না পারো, তাহলে কেন তাকে ভালোবাসো? সব বানানোর কথা। কসম বানানো না? ভালো। জানালা থেকে হাত ছাড়িয়ে চলে আসে যাব, তখন আবার আমার সামনে দাঁড়ালো। ক্ষমা করো না প্লিজ। পারবো না নতুন করে রিলেশনে যেতে। তাহলে প্রথম থেকে শুরু করি, চলো। প্রথম শেষ কোথা থেকে শুরু করার ইচ্ছে আমার নেই। করতে তো হবে, আমি না হলে কেউ তোমার জীবনসঙ্গী হতে পারবে না। দেখা যাক। দেখতেই পারবে। আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এসে ক্লাসে গেলাম। বন্ধু বান্ধবদের সাথে টুকটাক কথা বলার পর ব্রেক টাইম শেষ হতেই অন্যান্য শিক্ষক এসে ক্লাস নিতে শুরু করলো। সবগুলো ক্লাস শেষ করে সবাই একসাথে বাইরে আসতেই দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। চলো। ওরা যাবে না? আমাদের সাথে তোর হাত কি? বল না। যাব, তবে একটু দেরি হবে। কি কাজ? সকালে তো বললি আমরা সিনিয়র, এখন আবার এত প্রশ্ন কেন? পরে তোকে বলবো। এখন চল, ওরাও আমাদের সাথে যাবে। চল রে, আজ ক্লান্ত লাগছে। সবাই মিলে হাঁটা ধরলাম। জান্নাত বারবার কথা বলতে চাইলো, কোনো সুযোগ দিচ্ছি না, কারণ এই মেয়ের মাথায় ভূত আছে। কখন কি বলবে ও নিজে জানে না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, তখন জান্নাত কল দিল। কল কেটে দেওয়ার পর আবার কল দিল। বুঝতে পারলাম রিসিভ না করা অবধি কল দিতেই থাকবে, তাই আবার কল দেওয়ার পর রিসিভ করলাম। রিসিভ করছিলে না কেন? কেন করব? একটু করলে কি হয়? ঢং বাদ দে। কি করো? মানুষ কলেজে থেকে এসে কি করে? ক্লান্ত লাগছে? একদমই না, তবে বিরক্ত লাগছে। বিরক্ত হলেও কিছু করার নেই, আমি কল দেবই। বকা দিলেও দেবো, মাইর দিলেও কল দেবো। তোর মতো স্যাঁচড়া মেয়ে জীবনেও দেখিনি। নিজেই বেকআপের জন্য মরে যাচ্ছিল, এখন বেকআপ করেছি আবার স্যাঁচড়ার মতো চলে আসছিস। ভালোবাসি তাই। তোর ভালোবাসা তোর কাছে রাখ। একটু করে ভালোবাসা নিলে কি হয়? লাগবে না তোর ভালোবাসা। লাগবে লাগবে। শোন একটা কথা। কি? সাদিয়া তোমাকে পছন্দ করে, এখন থেকে ওর সাথে কথা বলবো না। এখন থেকে বেশি করে বলবো, কারণ তোর চাইতে সাদিয়া অনেক ভালো। আইসে, আমি নিজেই ওরে বলে দেবো, তাহলে কিছুই হবে না। বলিস। আমাদের মধ্যে কিছু ছিল, যখন তোর চাচা বাবা জেনে যাবে তখন অনেক ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দিবে। তোমার সাথে? বা, তোর মাথায় কি চলছে বলতো? কি চলবে? তুই নিজেই ছেড়ে দিলি, আবার ছেঁচড়া মেয়ের মতো পিছিয়ে পড়ে আছিস। তখন বললাম না ভালোবাসি। এই পাগল মেয়েকে কিছু বলে লাভ হবে না, তাই বাধ্য হয়ে কলটা দিয়েই ঘুমানোর চেষ্টা কর। এই পাগল মেয়েকে কিছু বলে লাভ হবে না, তাই বাধ্য হয়ে কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। আবার ফোনটা বাজতে শুরু করলো। হাতে নিয়ে দেখলাম সাদিয়া কল করেছে। রিসিভ করার পরপরই বলল, কি করছো? ঘুমাতে চাইলাম, কিন্তু ফোনের শব্দ শুনে সেটা আর হলো না। সরি বিরক্ত করার জন্য। তুমি তাহলে ঘুমাও, পরে কথা হবে। ঘুম কেটে গেছে, বল কি বলবি? তোমার গিফট খুলেছিলাম। পছন্দ হয়েছে? অনেক বেশি, সবার চাইতে বেস্ট। পাম মারছিস? সত্যি বলছি, আমার অনেক পছন্দ হয়েছে গিফটটা। ধন্যবাদ। একটা কথা বলার ছিল।
হ্যাঁ বল। বলতে ভয় করছে। ভয়কে জয় করতে শেখো। যদি রাজি না হও সেই ভয়। আবার হতেও তো পারি। আজ তোমার সাথে ঘুরতে যেতে চাইলাম, যদি তুমি ফ্রি থাকো। এখন? তুমি যখন বলো। রাতে যেতে পারবি? হ্যাঁ পারবো। তোর বাচ্চা থেকে কিছু বলবে না? তোমার সাথে গেছি শুনলে কিছুই বলবে না। মেয়ে তার স্বামীর সাথে যাবে নাকি যার জন্য কিছু বলবে না? বাসার সবাই তোমাকে অনেক বিশ্বাস করে, তাই আমি জানি তোমার সাথে গেলে বাসার কেউ কিছুই বলবে না। ঠিক আছে, আজ রাতে যাব, তবে একটা কন্ডিশন আছে। কি? তোর গিফট কিনে আমার যত টাকা শেষ তা খরচ হবে তুই করবি। ঠিক আছে। এখন রাখছি। ওকে বাই। তোর গিফট কিনে আমার সব টাকা শেষ, এখন যা খরচ হবে তুই করবি। এখন রাখছি। কল কেটে দিয়ে ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দুই বোন আমার সাথে কি শুরু করেছে। একজন চাচার মতো পড়ে আছে, আর একজন পটানোর জন্য ওঠে পড়ে লেগেছে। এখন আর ঘুম হবে না, তাই উঠে আম্মুর কাছে গেলাম। অনেকটা সময় আম্মুর সাথে আড্ডা দেওয়ার পর নীলের কম্পিউটারের সামনে বসলাম। যদিও আগে আমার ছিল, তবে হারামিটা আমার কম্পিউটারের উপর নিজের ক্ষমতা চালায়, আর আব্বু আম্মু নীলুকেই ব্যবহার করতে বলে। সে যাই হোক, কম্পিউটারের সামনে বসে কিছু গোতাগতি করে উঠলাম। সন্ধ্যার সময় সাদিয়াকে কল দিলাম, দুবার রিং হতেই রিসিভ করলো। হ্যালো। রেডি হয়ে নে। তুমি রেডি? না, হব না। ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে কল করব। ওকে। কল কেটে দিয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। বাসা থেকে বের হয়ে কল দিলাম। কই রে তুই? বাসায়। তুমি কোথায়? 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। 5 মিনিট পরে আয়। কেন? কারণ আমি আসতেছি। মিথ্যুক। রাখছি। কল কেটে দিয়ে সাদিয়াদের বাসার সামনে গেলাম। এমনিতেও মেয়েদের সাজগোজ করতে একটু দেরি হয়, সেটা সবারই জানা। তাই বোধহয় এত তাড়াতাড়ি বাইরে আসতে বললেই রেডি হবে না, পরে দেখা যাবে আমার সামনে এসে লজ্জা পেয়ে থাকবে। গেটের সামনে না দাঁড়িয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, যেন কেউ দেখতে না পায়। পকেট থেকে ফোন বের করে হোদায় একটু ভাব নিয়েছি। তখন জান্নাতের আওয়াজ কানে ভেসে আসলো। লক্ষ্য করলাম আমি জান্নাতের রুমের যে বারান্দা আছে আমি সেখানে দাঁড়িয়ে আছি। কপাল খারাপ হলে যা হয় আর কি। কি গো, আমার কথা মনে পড়ছিল? তোর কথা মনে পড়বে কেন? তাহলে আমার রুমের সামনে দাঁড়িয়ে কি করছো? অপেক্ষা করছি। আমার নিচে আসার? একদমই না। তুমি চাইলে আসতে পারি এখনই। বোন, তোর আশা লাগবে না, আমি এখানে সাদিয়ার জন্য অপেক্ষা করছি। কেন? কিছু বলতে যাব, তখন লক্ষ্য করলাম নিচে সাদিয়া চলে এসেছে। চলো। কোথায় যাচ্ছিস তোরা? ঘুরতে। দাঁড়া, আমিও যাব। মানে কি আমাদের সাথে তুই? আর কিছু বলার আগেই জান্নাত ওখান থেকে চলে গেল। এখন যাবি কোথায়? লেকের পাড়ে যাই, চলো। রিক্সা নেওয়া লাগবে তাহলে। সামনে যাই, ওখানে হয়তো রিক্সা পেয়ে যাব। দুজন সামনের দিকে হাঁটে যাব, তখনই দেখলাম জান্নাত এসে হাজির। হয়তো রুম থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। যাচ্ছিস কোথায় এই রাত্রিবেলা? বললাম তো ঘুরতে যাচ্ছি। এই রাতের বেলা একটা ছেলের সাথে তুই কিভাবে যেতে পারিস? জান্নাত, আমরা সবাই নিলয়কে খুব ভালো করেই চিনি। ক্ষতি সবসময় কাছের লোকই করে। তোর বোনকে তাহলে নিয়ে যা। তুই চলে যা, তাহলে ও এমনিতেই বাসায় চলে আসবে। দেখ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই গেলে সত্যি বাসায় বলে দেবো দিনের বেলা ঘুরতে যেতে পারিস না। কলেজে যেতে হয় না, আর তুই এখন বাসায় যা বলছি। কসম, বড় মাকে কিন্তু বলে দেবো। যেটা ইচ্ছা সেটা কর। জান্নাতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমরা দুজন সেখান থেকে চলে আসলাম। সামনে একটা রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। সাদিয়া হচ্ছে জান্নাতের একদম বিপরীত। জান্নাতের মধ্যে ভয় লজ্জা বলতে কিছুই নেই, কিন্তু মেয়েদের একটু লজ্জা থাকতে হয়, কারণ মেয়েদের লজ্জা পেলেই সুন্দরী লাগে। বরাবরের মতো এখনও সাদিয়া লজ্জা পেয়ে চুপ করে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে? কোথায় লজ্জা পাচ্ছি? তাহলে একদম ও পাশে চেপে বসে আসিস কেন? পড়ে যাবি। এদিকে এগিয়ে আয়। বাম হাত দিয়ে কাছে নিয়ে আসলাম। তোমার কি ভালো লাগে? তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, অনেক আগে থেকেই করতে চেয়েছি, বাট কখনো করা হয়নি। হ্যাঁ বলো। তুই আমাকে সবসময় তুমি করে কেন বলিস? সেটা তো অনেক আগে থেকেই বলি। সেটা তো বলছি না। আমার কাছে ভালো লাগে। সেটাই তো বলছি, কেন?
আমার কাছে কেমন জানি লাগে। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তোকে তুই করে বলি আর তুই আমাকে তুমি করে বলিস। তাহলে কি তুই করে বলবো? সেটা তোর ইচ্ছা। যদি তুমি করে বলে হ্যাপি থাকিস তাহলে তুমিই বলিস। রাগ তো করবে না? রাগ কেন করব? আমি তুমি করেই বলবো। ওকে। কথা বলতে বলতে দুজন লেকের পাড়ে চলে আসলাম। রিক্সা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে দিল। সামনে এগিয়ে গিয়ে দুজনের জন্য চিপস বাদাম নিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। সাদিয়াকে আজ অন্যরকম লাগছিল। দেখে মনে হচ্ছে আগে থেকে সব কথা শিখে এসেছে। তবে ভালোই লাগছে এমন কথা বলতে দেখে। আগে তো ঠিকভাবে কথাই বলতো না। জান্নাতের কথা। সাদিয়া নিলয়কে একসাথে যেতে দেখে জান্নাতের মাথায় একদম রক্ত উঠে গেছে। বাসার ভিতরে গিয়ে চিল্লাচিল্লি করতে শুরু করলো। জান্নাতের এমন চিল্লাচিল্লি শুনে সবাই রুমের বাইরে এসে দাঁড়ালো। জান্নাতের বাবা, আঙ্কেল আর সাদিয়ার বাবাকে চাচা বলে আখ্যায়িত করলাম। কি হয়নি সেটা বলো। বাসার মেয়ে একজন ছেলের সাথে বের হয়ে যায়, সে খবর কারো কাছে আছে? মায়ের খাবি, আজে বাজে কথা বলা। আমার কথা বিশ্বাস হয় না? সাদিয়া নিলয়ের সাথে এই রাতের বেলা ঘুরতে বের হয়েছে। তাতে তোর সমস্যা কি? আম্মু তুমি বুঝতে পারছো না? এই সময় কোনো ছেলেকে বিশ্বাস করা যায় না। আমি কিছুদিন আগেও দেখলাম নিজের বন্ধু হয়ে বান্ধবীকে কিডন্যাপ করেছে। আমারও তো একই কথা বড় আব্বু, ঘুরতে যাবি যা, কিন্তু দিনের বেলা ঘোরাফেরা কর। কিন্তু না, ওদের দিনের বেলাতে যেতে হবে, মানে রাতের বেলাতেই যেতে হবে। বড় মা, আমি আমার বোনের ভালো চাই বলেই কিন্তু তোমাদের বলছি। আর বারণ করতে হবে না যেন। আর বারণ করতে হবে যেন ওর সাথে রাতের বেলা আর সে না বের হয়। যদিও বের হয় তখন আমাকে সাথে নিয়ে যাবে। ওকে বড় মা। সবার কথা শুনে শান্ত হয়ে সবার সাথে নাস্তা করে নিল। নিলয়ের কথা। অনেক তো আড্ডা দিলাম, এখন চলো রাতের খাবারটা খেয়ে নিই। বাড়ি থেকে খেলে তোকে বকা দেবে না? বকা দিবে কেন? বাসায় হয়তো তোর জন্য অপেক্ষা করবে। করবে না, দেরি হলে এমনিতেই বুঝে নেবে আমি খেয়ে যাব। চলো সামনে একটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে যাই। সেটাই ভালো হবে। দুজন আর বসে না থেকে উঠে সামনে একটা রেস্টুরেন্টে আসলাম। ওখানে সাদিয়া নিজের জন্য খাবার অর্ডার করে আমাকে জিজ্ঞেস করলো, তোমার জন্য কি নেবে? তোর যেটা ভালো লাগে সেটা দে। ঠিক আছে, সেম খাবার ডাবল। ওকে। খাবার অর্ডার নিয়ে যাওয়ার কিছু সময় পর খাবার নিয়ে আসলো। পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল, তাই দেরি না করে খেতে শুরু করে দিলাম। অনেক ক্ষুধা লাগছে নাকি? অনেক বেশি। তখন কেন বললে না? ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো, কিন্তু তুই তো বাইরে থেকে খেয়ে যাবি। সরি। সমস্যা নেই, বিল তো তুই দিবি। হারামি। টুকটাক কথা বলার পাশাপাশি খাবার শেষ করে বাইরে চলে আসলাম। এই অবস্থায় হাঁটা কোনোভাবে সম্ভব না। আমার আগে সাদিয়া নিজেই বললো রিক্সায় যাব। আমাদের কপালটাও ভালো ছিল, সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে সাদিয়াকে দেখে কেন জানি না হাসি পাচ্ছে, তাই ওর দিকে তাকিয়ে হেসে দিলাম। আমার হাসি দেখে সাদিয়া নিজেও হেসে দিল। দুজন অনেক হাসির কথা বলতে বলতে সাদিয়ার বাসার সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে সাদিয়া ভাড়া দিয়ে আমাকে বিদায় জানিয়ে ভিতরে চলে গেল। আর আমি রিক্সা নিয়ে আর একটু সামনে এসে আমাদের বাসার সামনে নামলাম। বাসায় এসে আম্মুকে বললাম আর খাবো না। কেন? খেয়ে এসেছি। কোথাও গিয়েছিলি? আমি আর সাদিয়া ঘুরতে বের হয়েছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। শুভরাত্রি কিউটি। সাদিয়া জান্নাতের কথা। সাদিয়া বাসার ভিতরে এসে দেখলো সবাই আগে থেকে বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে কেন? নিলয়ের সাথে ঘুরতে। আম্মু, তোমরা নিলয়কে চেনো না? ও কেমন ছেলে? কারণ আমি ওকে ভালোবাসি। হ্যাঁ ছোট মা, আমি নিলয়কে অনেক আগে থেকেই ভালোবাসি। নিলয় তোকে ভালোবাসে? জানি না দাদি, কিন্তু আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি নিলয়ের পরিবারের থেকে শুনবো। যদি নিলয় আর ওর পরিবার রাজি থাকে তাহলে তোদের বিয়ে দেব। কিন্তু দাদি। কিসের কিন্তু? নিলয়কে কিছুই না জান্নাত, আমি এই বাসায় যেটা বলবো সেটাই শেষ কথা। লাভ ইউ দাদি। এখন চল খেয়ে নে সবাই। আসলে দাদি, আমরা দুজন বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। সবার কথা শুনে জান্নাত কি বলবে বুঝে উঠতে পারছে না। পায়ের তলা থেকে যেন জান্নাতের মাটি সরে যাচ্ছে। এখন যদি খাবার না খেয়ে রুমে চলে যায় তাহলে সবাই বকাচকা করবে। তাই খুব কম করে খাবার খেয়ে রুমে এসেই নিলয়কে কল করলো।
কিন্তু নিলয় রিসিভ করছে না। বারবার ট্রাই করে যখন কল রিসিভ করলো না, তখন হতাশ হয়ে ফোনটা রেখে কান্না করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত অনেকগুলো কল করেছে। কল ব্যাক করতে যাব, তখনই জান্নাত আবার কল করলো। হ্যালো। তোকে কি আমি অনেক বেশি বিরক্ত করি? বিরক্তি তো করিস। সরি বিরক্ত করার জন্য, কিন্তু রাতে কল ধরলি না কেন? অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ও, আজ দেখা করবি কলেজে? প্রতিদিন তো দেখা হয় না। আজ একটু সকাল সকাল আসিস। কেন? তখনই বলবো। ওকে। আজ শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলাম। রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ একাই যাচ্ছি, কারণ জান্নাত কোনো এক কারণে আজ সকাল সকাল যেতে বলেছে। অন্যদিন সবাই একসাথে গেলেও আজ একাই। কলেজে এসে মাঠে দাঁড়াতেই জান্নাত কাছে আসলো। আমার আগেই জান্নাত চলে এসেছে। বল, কি বলবি? তুই সাদিয়াকে ভালোবাসিস? সেসব তোর জেনে লাভ কি? বল আমাকে প্লিজ। হঠাৎ এই প্রশ্ন কেন? বাসায় কি হয়েছে জানিস কিছু? কি হয়েছে? তোর আর সাদিয়ার বিয়ের কথা বলা হচ্ছে। কি মানে? কি মানে তুই জানোস না, কুত্তিটা তোকে ভালোবাসে। বাসায় এই কথা বলাই সবাই রাজি হয়ে গেছে। তাহলে তো ভালোই হয়েছে, বড়লোক বাসার জামাই হব। তোর জামাইয়ের গুষ্টি সুর। তোর আমার রিলেশনের কথা তুই সাদিয়াকে বল। হোয়াট দ্য ফাও কথা? আমাদের এখন আবার কিসের রিলেশন? দেখ আমি মজা করছি না। তো আমি কেন মজা করব? তুই সবাইকে বলবি নাকি আমি নিজেই সবাইকে সব বলবো? কি বললি তুই? এই যে তোর আর আমার রিলেশন আছে, আমাদের দুজনের কোর্ট ম্যারেজ আছে। ওরে আল্লাহ, তোরে আমি কোন জন্মে বিয়ে করেছি? এটা না বললে কেউ বিশ্বাস করবে না। দেখ ভাই, আমি এইসব ঝামেলাতে নাই। ঝামেলা মানে? এতদিন আমার সাথে থেকে এখন আবার বড় বোনকে বিয়ে করতে যাচ্ছিস? তোর সাথে ছিলামই কখন? জান্নাত কিছু সময় চুপ থাকার পর আবার বলতে শুরু করলো। তুই আমাকে ভালোবাসিস কি? না। সাদিয়াকে ভালোবাসিস? না। যদি তোকে বিয়ে করতে বলে তখন তুই আমাদের মাঝে কাকে বিয়ে করবি? যদি দুজনের অপশন থাকে তাহলে দুজনকেই বিয়ে করব। বাল, আজ এটা কথা বলবি না। আজ এর কথা কই বললাম? থাক শোন, তুই তোর সাদিয়াকে নিয়েই থাক। সাদিয়া আমার না, তোর বোন। শোন। আর কিছু না বলে চলে গেল। অনেক হাসি পাচ্ছিল, তবে ওর সামনে হাসতে উল্টো বেশি কথা বলতো। আমিও আর সেখানে বসে না থেকে উঠে কলেজে আসলাম। বন্ধুরা অনেক আগে SMS-এ কলেজে আসতে জানিয়ে দিয়েছে, তাই সোজা ওদের কাছে গেলাম। কোথায় ছিলি? প্রেম করলাম। মজা নিস কুত্তা। তো কি তা করবো বল? কিসের জন্য আসছিলি? একটা কাজ ছিল রে। তোরা কখন আসিস এখানে? এই তো আসলাম। জান্নাত কি কলেজে আসছে? অনেক আগেই আসছে। ওদের কথা বলা দেখে হারামিগুলো আমার দিকে দেখলো, চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল। বুঝতে পারলাম ওরা আমাকে কি বলতে চাইছে, তবে কিছু না বলে চুপচাপ অবুঝ বাচ্চাদের মতো বসে রইলাম। হারামির দিকে না তাকিয়ে ওদের কথায় মনোযোগী হলাম। ওর সাথে কথা ছিল। কি কথা? এমনি আর কি। ওই যে সুমু যাচ্ছে। এই সুমু? জি আপু। জান্নাতের সাথে দেখা হয়েছে? আমি তো মাত্র আসলাম। দেখা হলে আমার কথা একটু বললো। ঠিক আছে আপু। সুমু হচ্ছে জান্নাতের ফ্রেন্ড, তবে আমাদের এলাকার না। জান্নাতের ব্যাচের কোনো ছেলে মেয়েই আমাদের এলাকাতে নেই, শুধুমাত্র জান্নাত নিজেই এই ব্যাচের। ছোট বড় অনেকেই আছে, তবে ওর সমবয়সী কেউ নেই এলাকাতে। সে যাই হোক, সবাই মিলে কথা বলছিলাম, তখন খেয়াল করছিলাম সাদিয়া কেমন চোখে তাকিয়ে দেখছে। এক মেয়েও দেখছি ছোট বোনের মতো চেষ্টামি শুরু করে দিয়েছে। হঠাৎ সাদিয়া সবার উদ্দেশ্যে বলল, হয়তো সামনে আমার জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। যদি সেটা হয় তাহলে সবাইকে ট্রিট দেওয়ার দায়িত্ব আমার। যেটা চাইবি সেটাই হবে। আমাকে লইয়া ঘুরতে যাবি? ঘুরতে যাব কেন? তাহলে বললি কেন? খাওয়ার কথা বলছি। আমাগো বাপ মা কি কিছু খাওয়াইয়া নাই যে তোর টিট খাবো? তবে তুই জোর করলে না করবো না। কুত্তা। কিসের গুড নিউজ? আমার বিয়ে। হোয়াট? তোর বিয়ে মানে? একটা এক্সট্রা ভাব নিলাম, যেন মাইয়া প্রেমে বেশি পড়ে। আরে রাখছো কেন? যখন ঠিক হবে তখন সবার আগে তুমিই জানবে। ও কেন জানবে? কারণ ও আমার প্রতিবেশী। তোর বাসা আর ওর বাসার দূরত্ব 5 মিনিট, আর আমার সাথে আর তোর বাসার দূরত্ব 3 মিনিট। তাহলে আমার আগে ও কিভাবে জানতে পারে? কিছু বললো না। শালা চুপ কর। না, তুই আমারে বোঝা কিভাবে হয়? তুই চুপ করবি? আমি কেন চুপ করব? শালা কাউরা, আল্লাহর রস্তে তুই একটু থাম। তুই বললি তাই থামলাম। হ্যাঁ ধন্যবাদ ভাই। তবে সাদিয়া, ট্রিট যদি দিস তাহলে আমাদের ট্যুরে যাওয়ার টাকা দিবি। বাট
কোনো কিন্তু না, বিয়ে তোর হবেই, তাই আমাদের ট্রিটটাও দিতে হবে। যা দিমু। আমরাও যেতে পারবো না তো। তোকে টাকায় তোরা যাবি আর আমরা সাদিয়া টাকা যাব। শালা ছেজরা। আমি জানি জানো। কথা বলার মাঝে জান্নাত আসলো। কিছু বলবে? হ্যাঁ আয় বস। না এমনিতে বলো। কেউ বকা দিয়েছে নাকি যার জন্য এমন করে টমেটো হয়ে আছিস? তোর কথা বলতে বলছি? ভাব। মানে আপু বলো। আম্মু তোকে বাসায় যেতে বলেছে। কেন? সেটা বলেনি। এটা তো কল দিয়েও বলা যায়। হ্যাঁ কিন্তু আমার ফোন রিসেট দিয়েছি, তাই সব কিছু ডিলিট হয়ে গেছে। ভালোই মিথ্যে বলতে পারো। আরে না সত্যি। এটাই বলতে চেয়েছিলে? হ্যাঁ আমাদের মাঝে বস, এখানে বসে সবার সাথে আড্ডা দে। ছেঁচড়া ছেলেদের সাথে বসে আড্ডা দেওয়ার ইচ্ছা আমার নেই। আমাদের কোন দিক দিয়ে ছেঁচড়া লাগে তোর? এটা চাইতে অন্য একটা প্রশ্ন করলেই পারতি। কি প্রশ্ন? কোন দিক দিয়ে আমাদের সামান্য ভালো দেখায়? তুই তো খুব ভালো মোনালিসার বংশধর, তোকে ভালো না লাগে কি আমাদের ভালো লাগবে বল? ভালো করে কথা বল। তুই বড়দের সম্মান করে কথা বল। বড় হয়ে যদি ছোটদের মন নিয়ে খেলে তাহলে কিসের সম্মান পাবে বল? ছোটরা যদি স্যাসনামি করে লেগে থাকে সেখানে বড়দের কি দোষ? মেয়েদের সম্মান করতে শেখ। আর কোনো কথা না বলে চলে যাবে। তখন জান্নাতের উদ্দেশ্যে বললাম, সম্মান তাদেরকেই করা যায় যারা সম্মান পাওয়ার যোগ্য এবং বড়দের শ্রদ্ধা করে, বড় ভাই মনে করে। এইটুকু বলতে কাছে এসে ওরা যারা মায় শুরু করলো। অনেক কষ্টে সবাই মিলে আমাকে আর জান্নাতকে আলাদা করলো। কলেজের সবার সামনে একটা মেয়ের হাতে মার খেলাম, এর থেকে লজ্জার কি আছে? মন চাইছি ইচ্ছা মতো পিটাই, কিন্তু কিছু বলতেও পারছিলাম না। জান্নাত ওখানে না দেখে চলে যাবে। তখন লক্ষ্য করলাম ওর চোখে জল টলমল করছে। কি মেয়েরে বাবা, নিজেই মারবে আবার নিজেই কান্না করবে। নিজেকে ঠিক করে আর ওখানে বসলাম না, ক্লাসের দিকে রওনা দিলাম। কিছু সময় ক্লাসে বসে থাকার পর ক্লাসে স্যার আসলো। ক্লাসে স্যার এসেই প্রথমেই বলল, নিলয় দাঁড়া। জি স্যার। সকালে কার সাথে মারামারি করছিস? কোথায় স্যার? তাহলে প্রিন্সিপাল স্যার তোকে কেন তার কাছে যেতে বলল? স্যার আমি তো কোনো গ্যাঞ্জাম করিনি। তুই স্যারের থেকে ঘুরে আয়, স্যার আমাকে বলল তোকে পাঠিয়ে দিতে। ওকে স্যার। আর ক্লাসে না থেকে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যেতে লাগলাম। আমি আবার কার সাথে মারামারি করলাম? আর আজ এমনিতেও কোনো মারামারি হয়নি কলেজে। এক বালতি চিন্তা নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখলাম জান্নাত বসে আছে। বুঝতে পারলাম কুতিরা স্যারকে বলেছে। স্যার আসবো? হ্যাঁ আয়। ধন্যবাদ। এখন বল কি হয়েছে? আমি তো কিছুই জানি না স্যার। জান্নাতের সাথে কি হয়েছে? স্যার ও নিজে থেকেই আমাকে মেরেছে, তারপর ও নিজেই কান্না করেছে। ও আমাকে রাগিয়ে তুলেছে তাই আমি ওকে মেরেছি। তাই বলে একটা ছেলের গায়ে হাত তুলতে হবে? চুপ, এটা বাসা না তোদের। স্যার আমার এখানে কি কাজ বলেন? ও নিজেই মেরেছে, আবার নিজেই আপনার কাছে নালিশ দিতে এসেছে। আমি নালিশ দিচ্ছি নাকি তুই? আমি কেন দেব? একদম চুপ। স্যারের ধমকে দুজন চুপ হয়ে গেলাম। হুদায় আর কথা বলে লাভ নাই। তোরা এখন আর ছোট নেই যে তোদের হাত ধরে বোঝাতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। কলেজে এসে একটা ছেলে আর একটা মেয়ে মারামারি করা মানে অনেক বড় কিছু। তাই তোদের ভালো করে বলছি, আর কখনো যেন এই খবর আমি না শুনি। ওকে স্যার। আর জান্নাত তুই বুঝতে পারছিস? কিছু না বলে উঠে চলে গেল। এই মেয়ের স্বভাব এমনই, কেউ কিছু বললেই রাগ দেখে চলে যাবে। যদিও প্রিন্সিপাল স্যার জান্নাতের মামা, তবে ওর চলে যাওয়া আমার মোটেও ভালো লাগেনি। ওর সাথে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। জান্নাতের থেকে একটু দূরে থাকার চেষ্টা করিস। জি স্যার। যা ক্লাসে যা। ধন্যবাদ স্যার। স্যারের রুম থেকে বের হয়ে সোজা ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসের মধ্যে বন্ধুরা সবাই জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই সবাই ঘিরে তুললো কী হয়েছে। তখন উল্টাপাল্টা কাহিনী শোনাচ্ছি, তখন মেন্টাল কথিটা এসে হাজির। তুই স্যারের কাছে নালিশ দিলি কেন? আমি কেন দেব? তাহলে স্যার জানলো কি করে? মামাটা তো তোর, তাই তুই গিয়ে জিজ্ঞেস কর। মেজাজ খারাপ করবি না। মেজাজ খারাপ করেছিস তুই, সেগুলো আমি করিনি, তুই সেটা আমাকে বলছিস। কি কথা বলছিস তোরা? স্যার আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললো না তখন? থামা। তখন স্যার আমাদের মারামারির কথা বলল, আর আমি নাকি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ দিয়েছি। সেটা দিসনি, কিন্তু তুই আমাদের কেন মিথ্যা বললি? সবার থেকে ওকে ভালো সাজাতে চেয়েছিলাম, কিন্তু ও তো সবার কাছে অনেক আগে থেকে পাল্টে গেছে। তোর সাথে কথা আছে, চল। কি কথা? দুজনে বিয়ে করবো, দেখবি তুই। মজা নিবি না? সবার সাথে বাসায় যা। আমিও আসি। গতকাল আমাকে নিয়েছিলি না, কিন্তু আমি তো নিলয়কে বিশ্বাস করি। তবে তুই করিস না। তবুও তোকে লাগবে না।
আমাদের থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। জানিও না এই পাগলিটা কোথায় নিয়ে যাবে আমাকে। চল এখন। কোথায়? জাহান্নামে। হোপ, এই বয়সে মোড়ে জাহান্নামে যাওয়ার ইচ্ছে নেই। বল তুই বেশি কথা বলিস। ওকে, আমি চুপ। এবার জান্নাত আমার হাত ধরে কলেজের বাইরে এসে একটা রিকশায় উঠলাম। তবে যেদিকে যাচ্ছি সেটা বাসার পুরো উল্টো দিক। ইচ্ছে করলেও কিছু বলতে পারছিলাম না, যদি রেগে বকা দেয়। সে যাই হোক, জান্নাত নিজে থেকেই বলতে শুরু করলো। তোকে কি আমার ভালোবাসা বলছিল যার জন্য এত কষ্ট দিচ্ছিস? কষ্ট পেতে হয়, তাহলে বোঝা যায় কোনটা সত্যিকার অর্থে ভালোবাসা। তুই কি ভেবেছিস তুই সাদিয়াকে বিয়ে করবি আর আমি সেটা খুব সহজে মেনে নেব? কেউ আবার মেনে নেওয়াকে কঠিন আর সহজভাবে করে মেনে নেয়। আমি সত্যি বলছি, তুই যেদিন ওকে বিয়ে করতে যাবি সেদিন রাতেই আমার লাশ পড়ে থাকবে। আমার এসব বাজে কথা একদমই ভালো লাগে না। কি করলে তুই মেনে নিবি বল? জানা নেই আমার। যখন আমার মৃতদেহকে। আর কিছু বলার আগেই রেশার ওপরেই জান্নাতের ঠোঁটের সাথে আমার নিজের ঠোঁট মিলিয়ে নিতেই জান্নাত একদম চুপ হয়ে গেল। হয়তো এমনটা করব আশা করেনি, তবে যে হারে মরার কথা বলছিল এটা না করলে কিছুতেই চুপ করতো না। জান্নাতকে আমার এটা দ্বিতীয়বার ভালোবাসার ছোঁয়া। প্রথমবার যখন আমাদের রিলেশন অনেক বেশি সুন্দর ছিল, তখন কোনো প্রকার মিথ্যা এবং অবহেলা ছাড়া। সেই দিনগুলো তো অনেক আগেই হারিয়ে গেছে। জানি না জান্নাত কি মনে করেছে, তবে এতদিন পর আমার তো সেই লেগেছে। কিছু সময় চুপ থাকার পর জান্নাত বলল, আমাকে ভালোবাসিস? তো কাকে ভালোবাসবো? তাহলে তুই আমাকে আমার বাসায় আজকে আমাকে বিয়ের কথা বলবি। আজ কিভাবে হয়? এখন বিকেল। তাহলে কি সাদিয়ার সাথে বিয়ে শেষ হওয়ার পরে বলবি? কি শুরু করলি তুই? ওকে কেন বিয়ে করতে যাব আমি? আর দোষ আমার না, তুই নিজেই কাউকে জানাতে বারণ করেছিলি। এখন তোদের মাঝে কি হয়েছে আমি কি করে বলবো? আর সাদিয়াকে আমি কিছু বলতে পারবো না। আব্বু আম্মুর সাথে ওর অনেক মিল, যদি উল্টাপাল্টা কিছু বলে তখন ওনারা আমাকে খারাপ ভাববে। শালা তুই নিজে লুচ্চা সেটা বললেই পারিস। তুই আমার সাথেও থাকবি আবার আমার বোনের সাথেও থাকতে চাস। তোর বোন যদি আমার সাথে থাকতে চায় সেখানে আমি কি করব? আর তুই তো জানিস আমি কাউকে বারণ করি না। আর একটা কথা বলে না লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দেবো। আমরা যাচ্ছি কোথায়? মা বাসায়। কেন? গেলেই বুঝবি। আচ্ছা। জান্নাতের কাঁধে হাত রাখতে ও নিজেও আমার কাঁধে মাথা রাখলো। জান্নাতকে বোঝা অনেক কঠিন। ও কখন কি চায় সেটা ওর থেকে অন্য কেউ ভালো বলতে পারবে না। সবটা সময় ওর মাথায় কিছু একটা ঘুরপাক খায়, তবে সেগুলো আমাকে জ্বালানোর জন্য, সেটা আমি খুব ভালো করে জানি। অনেকটা সময় পর জান্নাতের মামা বাড়ি আসলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখলাম দুজন অর্ধবয়স্ক মহিলাদের সাথে একটা বাচ্চা বসে আছে। জান্নাত এগিয়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরল। অনেকবার এই বাসায় এসেছি, তাই মহিলাদের সাথে সাথে এই বাসা কম বেশি অনেকেরই চেনা। বসে থাকা মহিলাদের মাঝে একটা ওর বড় মামি, আরেকজন ছোট মামি, আর বাচ্চাটা ওর বড় মামির ছেলে। ওনাদের কাছে গিয়ে সালাম দেওয়ার পর বসতে বলল, কেমন আছো নিলয়? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। বাসায় সবাই সুস্থ আছেন তো? জি সবাই সুস্থ। মামি আমার কথা কি শুনবা তোমরা? হ্যাঁ বলো। আজ রাতে বাসায় কল দিয়ে আমার বিয়ের কথা বলবে। যদি পাত্রের কথা বলে তখন নিলয়ের কথা বলবো। কি মেয়ের বাবা, নিজের বিয়ের কথা নিচে এসে বলছে। আল্লাহ জানে সামনে এই মেন্টালের জন্য আর কি কি অপেক্ষা করছে। ওই নিলয়। হ্যাঁ বল। বল মামিদের। জি মামি, সরি আন্টি, জান্নাত যা বললো সেটাই আর কি। তাহলে আমরা রাতেই কল দেব। তবে আমাদের কথা বলতে পারবে না, বললে আবার এসে তোমাদের খবর করে ছাড়বো। আচ্ছা বলবো না। এখন কিছু খেয়ে নে। না এখন আর খাবো না। কিছু তো মুখে দিয়ে যা। আবার আসবো, আজ না। নিলয় আয়। কিছু খেয়ে গেলে সমস্যা কি? মামি শাশুড়িদের বাসায় আসলাম, খালি মুখে যাওয়া যায়? উঠ কুত্তা। আমাকে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো। জান্নাত নিজেও হাসে। ভেবেছিলাম আমাকে মারবে, তবে সেটা আর করলো না। সামনে থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে জান্নাত গাড়ি নিয়ে চলে গেল। বাসার ভেতরে এসে দেখলাম আম্মু কিছু একটা পরিষ্কার করছে। কি করছো? বাসায় ছেলে দেখতে আসছিল, তাই সব কিছু পরিষ্কার করছো। ও হোয়াট? বাসায় ছেলে দেখতে আসে মানে? তোকে দেখতে আসছিল, কিন্তু তুই তো অনেক বিজি মানুষ, কল দিয়েও পাওয়া যায় না। ফোন সাইলেন্ট করা ছিল, কিন্তু কে কাকে দেখতে এসেছিল? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কার জন্য?
সাদিয়ার জন্য। তোমরা কি বললে? রাজি না হয়ে কি করব? আমার কাছে জিজ্ঞাসা করবা না? তোকে আমি কল দেইনি সেটা বল। দিছো, কিন্তু আমি কিছু বলিনি। নীলু বলেছে ভাইয়া আসুক, তারপর ওর থেকে শুনে এটা নিয়ে কথা বলবো। নীলু বলেছে? তোর থেকে নীলুর জ্ঞান বেশি হয়েছে। ভালো করেছে। আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে জান্নাতকে কল দেওয়ার আগে সাদিয়া কল দিল। কল রিসিভ করার পর বলল, কি করো? দাঁড়িয়ে আছি। তুই? বসে আছে। কিছু বলবি? কেন, ব্যস্ত নাকি? অনেক ক্ষুধা লেগেছে, খাবো। তোরা দুজন কোথায় গেছিলি? ওর মামা বাড়ি। কেন? এমনি আর কি। ও আচ্ছা, খেয়ে নাও, রাতে কথা হবে, ওকে? কল কেটে দিতেই জান্নাতকে কল দিলাম। আরামজাদি, তোর বোনের জন্য বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিল। তুই বলবি তুই রাজি না? কারণ কি দেখাবো? তুই আমাকে ভালোবাসিস। পাক্কা এটা বলবো? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? সাদিয়াকে বিয়ে করলাম, আবার তোকেও বিয়ে করলাম। শুয়ার লাগতে দেবো একটা। ভালোই তো হবে, তখন আমি একেবারে তোদের বাসায় থেকে গেলেও পারবো। আজেরা কথা বলবি না। সব তোর কাছে আজেরা। পাবলিক এখন দুটো করে বিয়ে করতে চায়। রাখ তোর বিয়ে, শালা। আর কিছু না বলে কেটে দিল। বাড়িটাকে রাগিয়ে তুলে ভালোই মজা পেলাম। যে অল্পতে রেগে যায় তাকে রাগাতে কার না ভালো লাগে বলুন? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, তখন দরজা নক করার শব্দ পেলাম। এত রাতে আবার কি আসলো? সেদিকে আর কান দিলাম না। হয়তো পাশের বাসায় কেউ এসেছে, তাই আপন মনে ফোন চালাচ্ছি। কিন্তু হঠাৎ আমার রুমে নক শুরু হলো। কে? তোর অন্তর্গামী পিশাচ। হোয়াট দ্য ফাও কথা? দরজা খোল বেটা। কেন, কি দরকার? কথা আছে। এত রাতে কথা বলতে হবে না, কাল সকালে কথা হবে। যা। তুই খুলে দিবি নাকি আমি এক্ষুনি চিল্লানো শুরু করব? ওয়েট, খুলে দিচ্ছি। শুয়ে না থেকে রুমের দরজাটা খুলে দিতেই কুত্তিটা কলার চেপে ধরলো। শালা, দুটো বিয়ে করার খুব শখ তোর, তাই না? পাবলিকের কাছে জিজ্ঞেস কর দুটো বিয়ে করার সুবিধা কি। তোর পাবলিক তোর কাছেই রাখ। তুই এত রাতে এখানে কি করিস? যদি বাসার কেউ জেনে যায় এসব। আমাকে কিছু না বলে রুমের দরজা বন্ধ করে দিল। কলা ছাড় এখন। কি জানি বলছিলি? এখানে কেন? বাসর করার জন্য আসছি। তোর বিয়ের বয়স হয়েছে? তোর কি মনে হয় আমি এখনো পিচ্চি ছোট আছি? আমার কাছে তুই ছোটও না, আবার খুব একটা বড়ও না। তুই যদি সেই আগে ছোট থাকতি তাহলে অনেক আগেই তোর সাথে সংসার করতাম। দেখ নিলয়, মানুষ মাত্রই ভুল হয়। তুই বল, সেই ভুলের জন্য আমাকে কি করতে হবে? তুই যেটা বলবি আমি সেটাই করব। এত কিছু করতে হবে না, এখন তুই বাসায় যা। তা না হলে আমাদের এক রুমে দেখলে অনেক খারাপ কিছু ভাববে। যা ভাবার ভাবুক, আজ আমি তোর সাথেই থাকবো। দেখ, ফাজলামি করার লিমিট থাকে। সেই ফাজলামির রানী আমি। তুই যা প্লিজ। যাব না। এই বলে বিছানার উপর শুয়ে আমার ফোন চালাতে শুরু করলো। ফোনের অবশ্য অনেক জায়গাতে লক করা, তাই ওর মন যা চাইবে সেটাই করতে পারবে না। কিছুক্ষণ চেয়ারে বসে থাকার পর এবার ওর কাছে গিয়ে ফোনটা কেড়ে নিতে হাত ধরে শো অবস্থা থেকে তুলে বসালাম। চল, বাসায় যাবি? বলছি তো যাব না। তাহলে নীলু রুমে যা। না, আমি এই রুমেই থাকবো। তাহলে আমি নীলুকে পাঠিয়ে দেই। শোন। কি? অনেক ভালোবাসি তোকে। আমি বুঝতে পারছি না তোর মাঝে কি হয়েছে, কিন্তু আমিও জানি যে তুই আমাকে অনেক ভালোবাসিস। গুড, এখন যা। ক্ষুধা লেগেছে। খাস নাই? না। ঠিক আছে, তুই থাক, আমি খাবার নিয়ে আসি। খাবার লাগবে না। তোর নাকি ক্ষুধা পেয়েছে। জান্নাত আর বসে না থেকে উঠে দুজনে নিয়ে দিল। প্রথম দিকে জান্নাতের এই মায়া দুনিয়া থেকে বের হতে চাইলো, পরে আর পারিনি। জান্নাতের সুন্দরে মাতাল হয়ে যেতে শুরু করলাম দুজন। হঠাৎ কিছু একটা মনে হতেই জান্নাতকে ছেড়ে দিলাম। কি হলো? আমার কেন জানি মনে হচ্ছে এটার জন্য এখনই পারফেক্ট সময় না। কাল আমার বাসায় যাবে তুমি। কেন? আমার কিছু বলার আগে বাইরে থেকে আম্মু বলল, নিলয়, জান্নাত এসেছে। হ্যাঁ আম্মু। কিছু হয়েছে জান্নাত? না আম্মা, ক্ষুধা পেয়েছিল তাই। আল্লাহ, কি শুরু করলি তুই? তুই চুপ থাক। মা, তুই বাইরে আয় তো। ওকে। আমাকে রেখে জান্নাত রুমের বাইরে গেল। কি হচ্ছে সেটা বোঝার জন্য আমিও নিজের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। রাতের খাবার খাস নাই? না আম্মা। আম্মা মানে? ও সরি, এটা তো সিক্রেট ছিল। কিসের সিক্রেট? নিলয় গোপন রাখতে বলেছে। কি গোপন রাখতে বলছে? আমাদের বিয়ের কথা। মানে কি এসবের? আসলে আম্মা, আমাদের অনেক আগে বিয়ে হয়ে গেছে। দুজন পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে কেন?
আমার বাসা থেকে তখন কেউ মেনে নিত না তাই? তুই এখানে কি করছিস? যা রুমে যা। নীলুর ধমকে রুমে চলে গেল। মা, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আম্মা। তোর বোনের জন্য বিয়ে নিয়ে এসেছিল। সেই জন্যই তো শ্বশুরবাড়ি আসলাম। আমার স্বামীর দিকে অন্য কেউ চোখ দিবে আর আমি সেটা মেনে নেব? সেটা কিভাবে হয় আম্মা বলো? তা তো বটে। ওই বাদর, এদিকে আয়। আমাকে বলছো? হ্যাঁ, তোকে। বলো। ও যেটা বলেছে সব সত্যি? আমার কথা বিশ্বাস হয় না তোমার? হয়, কিন্তু ওর... যাও, বিশ্বাস করতে হবে না। আমি আমার ননদিনীর রুমে গেলাম। খেপে গিয়ে উঠে সোজা নীলুর রুমে চলে গেল। এই মেয়ে ড্রিঙ্কস করেনি তো, কিন্তু যখন দুজন ভালোবাসার ময়ে পড়েছিলাম তখন তো কোনো গন্ধ আসেনি। কি বলছে ও? এমনি মজা করেছে। সত্যি করে বল। আরে সত্যি, ও আমাকে ভালোবাসে, কিন্তু সাদিয়ার এমন পাগলামি দেখে ও রেগে গেছে, তাই আজ বাসায় চলে এসেছে। আর তুই ওকে ভালোবাসিস না? আমাকেও বলবি না? সত্যি বলতে আম্মু, আমি নিজেও ওর মতো একটা পাগলিকে চাই, যে আমাকে তোমার মতো শাসন করবে, ভুল করলে বকা দিবে, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করবে। কিন্তু সাদিয়া? ওর সাথে বন্ধুত্ব ছাড়া আর কিছুই না। আজ যখন বাসায় আসছিল তখন তো তুই কিছু বললি না। জান্নাতের জন্য। কেন? ও নিজেই লুকিয়ে রাখতে বলেছিল। এখন সমস্যা ওর জন্য হয়েছে, তাই ওকেই এইসবের সমাধান খুঁজতে হবে। বেশি দেরি করলে জানিস তো কি হবে। তোমরা তো আছোই। জানি। এখন ঘুমিয়ে পড়, আমি ওর সাথে কথা বলছি। কিছুই খায়নি ও, তাই একটু খাইয়ে দিও। আম্মুর থেকে উঠে রুমে এসে মুচকে একটা হাসি দিয়ে ঘুমিয়ে গেলাম। জান্নাতের কথায় আম্মু নীলুর রুমে গিয়ে দেখলো নীলু আর জান্নাত শুয়ে আছে। যদি তোর বাসা থেকে না মেনে নেয়? আমি মানিয়ে নেব। তবুও যদি না মানে? পালিয়ে যাব। তখন তোর বাসার লোকজন আমাদের কি করবে বুঝতে পারছিস? এত ভয় পাও কেন? তোদের পরিবার আমাদের মতো না। তোদের আছে অনেক লোকজন, আছে অনেক ক্ষমতা। আমি থাকতে তোমাদের কিছুই হতে দেব না। তুই বাসায় গিয়ে নিলয়ের ব্যাপারে সব বল। এখনো কিছুই হয়নি, কিন্তু দেরি করলে অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এখন গিয়ে বলছি। এখন যেতে হবে না, সকালে যাস। বাসায় বলে আসিনি। তখন তো বললি। মিথ্যে বলছি। আজ যেতে হবে না। ঠিক আছে, আর অনেক ক্ষুধা লেগেছে আমার। আম্মু, আমি খাবার নিয়ে আসি। যা। নীলু চলে যাওয়ার পর দুজন কিছু কথা বলল। নীলু খাবার আনার পর জান্নাত খেতে শুরু করলো। তোমার ফোন আনো নাই আপু? না। বাসায় কল দিয়ে জানিয়ে দাও আজ আর যাবে না। কেনে? আম্মুকে কল দিয়ে বলবো। আমি তাহলে গেলাম, আর অনেক রাত হয়ে গেছে, দুজন ঘুমিয়ে যাবি। ঠিক আছে আম্মু। আম্মু চলে যাওয়ার পর জান্নাত খাবার শেষ করে প্লেট বাইরে রেখে আসলো। তোর ফোন দে। আমি ফোন কোথায় পাবো? তুই ফোন ব্যবহার করিস না? জি না। তুই সেই ভালো মাইরি। তোর ভাইয়ের ফোন দিয়ে কল দে তাহলে। ওকে। জান্নাত ফোন দিয়ে ওর আম্মুকে কল দিল। কয়েকবার রিং বাজার পর রিসিভ করলো। আম্মু, আমি। এই নাম্বার কার? আমি নীলুদের বাসায়। কেন? নীলুর সাথে আজ থাকবো তাই। যাওয়ার সময় একবারও বলেছিস? না। তাহলে এখন কেন বলছিস? সরি আম্মু, আর তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোর সাথেও কথা আছে। কি কথা? তোর বিয়ের কথা। জানোয়ারের বাচ্চা, তুই বিয়ে করবি আমাদের বল। তুই ওই বাসায় গিয়ে বিয়ের কথা বলেছিস কেন? তোমাকে বলে দিছে? না, বলবে না। তুই আগে বাসায় আ, তারপর তোকে আমি দেখাচ্ছি। এমন করলে আমি বাসায় যাবই না। তুই থাক, আমি এক্ষুনি আসছি। এই না আম্মু, প্লিজ। তুমি না আমার ভালো আম্মু, কিউট আম্মু। তুমি আইসো না প্লিজ। আমি কাল ভোরেই চলে আসবো, আর মাত্র কয়েক মিনিট লাগে। তোর বাপ জানলে কি হবে জানিস তুই? কি জানবে? তোর আর নিলয়ের ব্যাপারে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আর সাদিয়া? সাদিয়া হচ্ছে আমাদের গল্পের সাইড নায়িকা। আমাদের ভালোর জন্য তো ওকে স্যাক্রিফাইস করতেই হবে। তুই কাল বাসায় আয়, তারপর তোকে আমি দেখাচ্ছি। আমার নেটওয়ার্ক সমস্যা, পাই। কল কেটে দিয়ে লম্বা একটা শ্বাস নিল। জান্নাতের মামিদের উপর রাগ হচ্ছিল, কিছুই চেপে রাখতে পারে না, কিন্তু এখন কিছুই করার নেই, তাই ফোনটা রেখে নীলুর সাথে ঘুমানোর চেষ্টা করলো। নীলুর কথা, ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন আম্মু বলল,
তোকে জান্নাত ওদের বাসায় যেতে বলেছে আজ, কেন? তোদের বিষয় নিয়ে। এখন যাব? যা। ঠিক আছে। ওখানে গিয়ে কোনো হইচই করবি না। আচ্ছা। আর কলেজে না গিয়ে সোজা জান্নাতের বাসায় আসলাম। বাসার মধ্যে একটা নীরবতা বিরাজ করছে। সোজা বাসার মধ্যে যেতেই দেখলাম সবাই জান্নাতকে দাঁড় করিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে সবাই ওর প্রতি রেগে আছে। জান্নাতকে এমন দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। জানি না কি হতে চলেছে, তবে বুঝতে পারছিলাম খারাপ কিছু হবে। নিলয়, তুমি এখন বাসায় যাও। কিছু কথা বলতে এসেছি। তোদের কথা শোনার জন্য কেউ এখন বসে নেই, তুই চলে যা। কেন যাবে? ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। মাঝখান থেকে সাদিয়া এসে সব ঝামেলা করে দিল। তোর অনেক সাহস বেড়ে গেছে। তুই জানতিস না সাদিয়া ওকে পছন্দ করে? জানলে কি চুপ থাকতাম? বড়মা সেই দিন তোমার কি বললো? তোমরা নিলয়কে অনেক বেশি বিশ্বাস করো, তাই আমিও বিশ্বাস করতাম। ও হয়তো ছোটবেলার ফ্রেন্ড, তাই ঘুরতে যাচ্ছে। কিন্তু আমি কি করে জানবো আমার বোন নিজেই এইসব করছে? সাদিয়াকে নিয়ে একটা বাজে কথাও না, ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর অনেক খারাপ হবে। বলবো, আমি যেটা সত্যি সেটাই বলতে আমার কোনো ভয় করবে না। তোর কাছে দুটো চয়েস আছে। এক, তুই ওর সাথে এখান থেকে চলে যাবি, আর দুই, ওকে ভুলে এই বাসায় থাকবে। আমি ওর সাথে? জান্নাত এখানেই থাকবে। কি বলছো এসব? ঠিক বলেছি। তোকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর পরিবারের বিপক্ষ কে নয়। ওনারা ছোটবেলা থেকেই আমাকে অনেক ভালোবাসে। যদিও সেই ভালোবাসা এখন থেকে আর থাকবে না, তবু ওনাদের মতামতের বাইরে গিয়ে তোকে বিয়ে করতে পারবো না। তোর সাথে পরে কথা বলবো, কিন্তু তুই এখন নিজের বাসা যা। সেখান থেকে চলে আসতে লাগলাম। কথা বলার সময় মাথাটা অনেক চাপ ধরেছিল। জানি না হঠাৎ কেন এমন হলো, তবে আমি অনেকটা বিশ্বাস করি জান্নাত তোর ফ্যামিলির সবাইকে বোঝাতে পারবে। আমার সাথে সাথে জান্নাত নিজেও বাইরে এসে হাত ধরলো। ছেড়ে যাচ্ছিস? একেবারে যাচ্ছি না। তুই পারবি তোর পরিবারকে বোঝাতে? ঘোড়ার ডিম পারবো আমি। আমার এমনিতেই রাগ অনেক, আমি তোর সাথে এখন যাব। দেখ, আমি মরে যাচ্ছি না, একদিন সবাই মেনে নেবে, তখন আমরা বিয়ে করব। আর তাছাড়া তুই একটা জিনিস দেখ, আমি এখনো বেকার, তোকে খাওয়াবোটা কি? তাহলে তুই এটার জন্য আমাকে ছেড়ে যাচ্ছিস? যদি বলি হ্যাঁ। তুই কি ভেবেছিলি আমার ফ্যামিলি তোকে মেনে নেওয়ার পরে তাদের প্রপার্টি তোর নামে লিখে দেবে আর তুই সেটা খরচ করে আমাকে খাওয়াবি? সেটা আমি বলিনি। বোঝাতে তো সেটাই চেয়েছিলি। পালিয়ে গেলেই সব হয়ে যায় না। যখন পালিয়ে যাওয়া হয় তখন সবার মাঝে একটা আবেগ কাজ করে, কিন্তু যখন বছর কয়েক যায় তখন সবাই আফসোস করতে থাকে। তখন সেসব মানুষের মাঝে বিচ্ছেদ বেশি করে হয়। কয়জনের সাথে পালিয়েছিস? পারিস তো এই মতো প্রশ্ন করতে? আমার নিজের মামা এমন করেছে। এখন ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিওয়ালা ছেলের সাথে সংসার করছে, খুব ভালো করেই। মিথ্যা খুব ভালোই বলিস তুই। আর কখনো আমার সাথে দেখা করতে আসবি না। তুই থাক তোর ওইসব আবেগ নিয়ে। যখন হারিয়ে যাব না তখন বুঝবি কতটা কাছে ছিলাম। এখন তো তোর কাছে সব মায়া লাগবে, কিন্তু একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখ কতটা কষ্ট সহ্য করতে হবে আমাকে। আমার কাছে ফিরে আসতে হবে। যখন সবাই মেনে নিবে তবুও আমি আর কখনোই তোর মতো ভীতু ছেলের কাছে ফিরে যাব না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে বাসায় চলে গেল। জান্নাতের কথা নিলয়কে যাতা সব বলে কান্না করতে করতে বাসার ভিতরে আসতেই ওর আম্মু হাত ধরে আটকে নিল। আমার রুমে আয়। তুমি যাও। ভয় ছেড়ে গেছে নাকি? হ্যাঁ, ভয় পেয়েছে। তবে জানো সেটা কিসের ভয়? তোমাদের সম্মানের ভয়। ও আমাকে রেখে গেছে। তোমাদের মতো নামধর ব্যক্তির মেয়ে একটা মধ্যবিত্ত পরিবারের সাথে পালিয়ে গেছে, যদি এই কথা সবাই শুনে তাহলে তোমাদের কি অবস্থা হবে? ও ভয় পায় অনেক, কিন্তু নিজের জন্য না। নিলয় ভয় পায় আমাকে। বিয়ে করার পর আমাকে কি খাওয়াবে? যদি তোমরা কখনো জানতে পারো আমি ওর সাথে সুখে নেই, তাহলে খুব সহজেই ওর থেকে আমাকে আলাদা করে নিতে পারবে। হয়তো আমিও সেটাই করতে চাইবো, কিন্তু ওর কি হবে? বড়াব্বু, তুমি তো তোমার মেয়েকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি কি আমার ভালোবাসা দেখলে না? সবাই স্বার্থপর। তুমি, বড়মা, আব্বু, আম্মু, সাদিয়া, সবাই। আর কিছু না বলে কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। নীলয়ের কথা বাসায় এসে সোফার উপর বসতেই আম্মু এসে পাশে বসলো। মেনে নেয়নি? না আম্মু। একদিন মানবে, দেখিস। তখন আর জান্নাত থাকবে না। কেন? জান্নাত আজকেই সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি আনিনি। কেন?
আমি চাই না বেকার অবস্থায় কাউকে আমার জীবনে এনে তাকে কষ্ট দেই। কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে সামর্থ্য ছিল, ওকে নিয়েও আমাদের সংসার খুব ভালো করেই কাটিয়ে দিতে পারতাম। জানি আম্মু, কিন্তু একটা মেয়ে প্রথমে রাজি থাকলেও পরে তাদের মন ঘুরে যায়। নিজের স্বামী যদি টাকা উপার্জন করতে না পারে তাহলে স্ত্রীর কাছে সেই স্বামীর কোনো প্রকার দামই থাকে না। চিন্তা করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। দোয়া করো আম্মু। মাহি কল দিতে বলেছে তোকে। কেন? পরশু থেকে ওর এক্সাম শুরু। আচ্ছা দেব। আম্মুর সাথে টুকটাক কথা বলার পাশাপাশি আম্মুর মাথা হাত বুলে দিচ্ছিল। কিছুটা প্রশান্তি মিলেও এখন হারানোর শূন্যতা অনুভব করছিলাম। হ্যাঁ, জানাতে শূন্যতা। কিছু মানুষ আছে যাদের না চাইতেও অনেক বেশি ভালোবেসে ফেলেন, আর আমার বেলাতে জান্নাত নিজেই। যতই বারবার এড়িয়ে যেতে চাই ততই নিজের সাথে আকৃষ্ট হয়ে যায়। কিছুদিন পর নিজেকে স্বাভাবিক করে কলেজে যাওয়া আসা শুরু করেছিলাম। জান্নাতের সাথে এখন যোগাযোগ নাই বললে চলে। সাদিয়া নিজেও আর কথা বলতে আসে না, আর আমি নিজেও তেমন ওর সাথে কথা বলি না। বন্ধুদের সাথে টুকটাক কথা বলি, পাশাপাশি ওদের সাথে যাওয়া আসা করি। কলেজের মাঠে বসে আছি, তখন খেয়াল করলাম সাদিয়ার সাথে সাহেব আসে। দুজন বেশ হেসে হেসে কলেজে ঢুকলো। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে জয় বলল, হয়তো রিলেশনে গেছে আরেকটা। যায়নি। তুই জানলি কি করে? সাইফ ওকে প্রপোজ করেছিল, কিন্তু সাদিয়া সরাসরি ওকে বারণ করে দেয়। তবে তারা নাকি এখন শুধু ভালো বন্ধু। হ, জানি কত ভালো বন্ধু। এই বন্ধুকে নিয়েই যেন থাকে। কী সব নিয়ে পড়ে আছিস? যার যেমন ইচ্ছা তেমন বন্ধু করবে, সেখানে আমাদের কথা বলে লাভ আছে বল? সেটাই, বাদ দে। কি রে, কি খবর? ভালো। তোর কি অবস্থা? আর বলিস না ভাই, বাসা থেকে বিয়ে দিতে চাইছে। তো রাজি হচ্ছিস না কেন? আরে অনার্স শেষ করি, তারপর না হয় বিয়ে দিয়ে দিক। তোর তখন বিয়ের বয়স পেরিয়ে যাবে, এখনই বিয়ে করে নে। কুত্তার দল। কি রে দেবদাস, চুপ কেন? কই, কথা তো বলছি। মুড অফ লাগছে? তোর কি সিদ্ধান্ত সেটা বল। কিসের প্রতি? আমার বিয়ে নিয়ে। তুই তো কারোর সাথে রিলেশনে নাই, তাই তোর মেনে নেয় ভালো। বিয়ের পরেও তুই অনার্স শেষ করতে পারবি। তবুও ভেবে দেখ কি করবি। আর বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। দোস্ত, বাসাতে গিয়ে কথা বলবো। সবাই টুকটাক কথা বলছিলাম, তখন সমু আমাদের মাঝে আসলো। কিছু বলবে? আপনার সাথে একটু কথা ছিল। কার সাথে? নিলয় ভাইয়ার সাথে। কেন? জান্নাতকে নিয়ে। তোরা থাক, আমি আসি। হাতে ব্যাগ নিয়ে সমুর সাথে উঠে দুজন একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। জান্নাত কিছু বলতে বলেছে কি? না ভাইয়া। তাহলে? জান্নাত আপনাকে ভালোবাসে, কিন্তু জানি না আপনাদের মাঝে কি হয়েছে। তবে ও এখন অনেক কষ্টে আছে। ওকে দেখে মনেই হয় না জান্নাতের মতো মেয়ে এমন চুপচাপ হয়ে গেছে। এটার জন্য আমার কিছুই করার নেই, কারণ ওর সাথে আমার কথা হয় না। কিন্তু আপনি একমাত্র মানুষ যার কথা জান্নাত অবশ্যই শুনবে। সেই অধিকার আর নেই, তবে তুমি ওর আম্মুকে বলো। ঠিক আছে, তবে আপনি যদি ওর সাথে একটু কথা বলতেন তাহলে হয়তো ওর একটু ভালো লাগতো। কোথায় আছে এখন? কলেজের পেছনে, ক্লাস শুরু হওয়ার সময় এসে ক্লাস করে। দাঁড়িয়ে না থেকে একা একা কলেজের পেছনে এসে দেখলাম একজন মেয়ে বসে আছে। সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার পরও যখন জান্নাত চুপচাপ ছিল, তখন আমি তাকে নিজেই ওর পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে তেমন কোনো রিয়াক্ট না করে বসে রইল। যখন কিছু বলতে যাব তখন জান্নাত নিজেও বলতে শুরু করলো, চলে যা এখান থেকে। আমি চাই না তোর মতো ভীতু একটা ছেলের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে আমি নষ্ট করে দিই। ঠিক আছে, মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য নিজের জীবন কেন নষ্ট করছিস? তোর থেকে তো সাদিয়া শতগুণে শক্ত। তাহলে সাদিয়ার কাছে যা। কারো কাছে যাওয়ার ইচ্ছা আমার নাই, সেটা তুই ভালো করেই জানিস। আমার এবং আমার ফ্যামিলির থেকে দূরে থাকলে তোর ভালো হবে। যদি আমার কোনো প্রকার কিছু হয় তাহলে তুই সহ তোর ফ্যামিলির সবার সাথে খারাপ হবে, আব্বু বলেছে। তাই আমিও চাই না তুই আমার পিছনে লেগে থাক, তোর কোনো ক্ষতি হোক। এখানে ভালো ক্ষতির কথা আসে না। তুমি কি চাও? কি চাই মানে? স্কুল থেকে আসার পথে তোর বোন অ্যাক্সিডেন্ট করুক, কিংবা তোর বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বাসা পুড়ে যাক। তোর আব্বু এসব বলেছে? বলেনি, তবে খুব সহজেই আমাকে এগুলো বুঝিয়ে দিয়েছে। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কলেজের মধ্যে চলে আসলাম। আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলির কোনো প্রকার ক্ষতি হোক। জান্নাতের কথা,
নিলয় চলে যাওয়ার পরে কান্না করে দিল। জান্নাত কোনোভাবেই চায় না ওদের জন্য ওদের ফ্যামিলির সামান্যতম কষ্ট হোক। জান্নাত ওর বাবাকে ভয় না পেলেও ওনার পলিটিক্যাল জীবন দেখে ভয় পায়। জান্নাতই শুধু নয়, জান্নাতের আম্মু ওর বাবার এই জীবন দেখে ভয় পায়। ফ্ল্যাশব্যাক। তুই তোর মেয়েকে বলে দে আমি কি কি করতে পারি। তুমি প্লিজ চুপ থাকো। চুপ কেন থাকবো? আমার ভাতিজের জীবন নিয়ে যে খেলা করেছে তাকে নাকি আমার মেয়ে ভালোবাসে। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। তাহলে মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? তুই চুপ কর আর তুমি রুমে যাও। তোর মেয়েকে একটা গল্প শোনাস যেখানে মেয়েদের জীবন নিয়ে খেলা করার ছেলেটার ছোট্ট একটা বোনকে অ্যাক্সিডেন্ট করা হয়েছিল এবং হঠাৎ করেই বাসার গ্যাস ব্লাস্ট হয়ে পুরো বাসার সাথে সাথে সব মানুষ কিভাবে মারা যায়। তুমি যাবে এখান থেকে? বলে দে তোর মেয়েকে এসব। তোর মতন লোককে আমার বিয়ে করে জীবনটা নরক বানিয়ে ফেলেছি। কি করিনি তোর জন্য, কিন্তু আজ আমার মেয়ের সুখের কথা না ভেবে ওকে কিভাবে ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই নিলয়ের ক্ষতি করলে তোর মেয়ে ভালো থাকবে? যদি তোর জন্য আমার মেয়ের কিছু হয় তোকে আমি ছেড়ে কথা বলবো না। কি করবি তুই আমার? বল কি করতে পারবি আমার? অনেক কিছুই করতে পারবো। যেটা বলবো সেটা করবি। আমার কথার বাইরে গেলে তোকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। জান্নাত সেদিন বুঝতে পেরেছিল ওর জন্য ওর আম্মু সুখে নেই। সেদিন থেকেই জান্নাত একদম চুপচাপ একটা মেয়ে হয়ে গেছে। শুধু নিলয় না, বরং কোনো ছেলের সাথে আর কথা বলতে চায় না। সেই সাথে এখন আর জান্নাত ওদের বাসায় থাকে না, নিজের মামার বাসা থেকে এখন পড়াশোনা করছে। আমাদের যোগাযোগ বন্ধ মাঝখানেক হয়ে গেছে, চাইলেও কথা বলতে পারে না। সন্ধ্যায় বাসায় ফিরে আসতে আব্বু নিজের কাছে ডাকলো। আমিও কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো ওনার পাশে বসলাম। তখন আব্বু বলল, তোর অনেক কষ্ট হয় তাই না? কষ্ট কেন হবে? জান্নাতের জন্য। আরে না, আমি তো একদম ভালো আছি, দিব্যি সব করে বেড়াচ্ছি। তোর আম্মু সব বলেছে আমাকে। বাদ দাও না আব্বু সব। তুই ওকে নিয়ে পালিয়ে যা। পালিয়ে গেলে কি সব হয়ে যাবে? তোর খালুকে বলে তোর জন্য একটা জবের জন্য ব্যবস্থা করে দেব। তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তাহলে এখানে নিয়ে আয়, আল্লাহ আমাকে উপার্জন করার সামর্থ্য দিয়েছে। তুমি মামাকে দেখো, বেকার বলে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে। আমি ফ্রেশ হয়ে আসি। একটু পরে কর, কিছু কথা আছে। বলো। কিছু জায়গা কিনেছি। কোথায়? ভালুকাতে। খালাম্মার বাসার কাছে। তোমরা কথা বলো, আমি আসি। রুমে এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে আবার আব্বু আম্মুর কাছে গেলাম। কবে কিনলে ওখানে? সেদিন তোকে নিয়ে যে কাগজ পাঠিয়ে দিয়েছিলাম সেখানে ওই সকল দলিল ছিল। তাহলে কি আমরা চলে যাব? যেতে তো হবেই, তবে এখন না। নীলুর এক্সাম শেষ হলে ওকে নিয়ে আমরা ভালুকায় থাকবো, আর তুই এদিকে অনার্সটা শেষ করবি। নীলুর এক্সাম 2 মাস পর থেকে শুরু। এক্সাম শেষ হলে যাব, আর ওখানে গিয়ে কী সব কাজ করতে হবে সেটার জন্য ওখানে থাকতেও হবে। এখান থেকে সব বললেই তো হয়ে যাবে না। কিন্তু আমি এখানে থেকে খাবো কি? মাহি আসবে, তোকে আগেই হয়তো বলেছিলাম। মাহি নিজেও এখান থেকে নিজের পড়াশোনা করবে। মাহি দুজনের রান্না খুব সহজেই করতে পারবে। ও, এখানে পড়তে আসবে, কাজ করার জন্য আসবে না? ওকে আমরা সব বলেছি, মাহি নিজেই বলেছে 2 ভাই বোন খুব ভালো করে পড়াশোনা করবে। তবু আম্মু? কিছুদিন পর ও আসবে, তখন ওকে তুই নিজে জিজ্ঞাসা করিস। কে আসবে আম্মু? তোকে দেখতে আসবে, বিয়ে দিয়ে দেবো তোকে। আইসে বিয়ে দিতে, যাও ভাগো। রুম থেকে এসে নীলু আমাদের সাথে এসে বসলো। পিচিটা বড় হয়ে গেছে, সামনে নাকি এইচএসসি এক্সাম চেপে। এত তাড়াতাড়ি বড় কিভাবে হয়ে গেল কেউ বুঝতেই পারলাম না। আবু বলো না। মাহি আসবে কিছুদিন পর। ওয়াও, আসবে আম্মু? না, তোর এক্সাম শেষ হলে আমরা ওদের ওখানে যাব। তাহলে তো অনেক মজা হবে। মজা করতে করতে পুকুরে পড়ে যাস না আবার, ওখানে কিন্তু নদী বেশি। সাঁতার শিখে নেব, সমস্যা কি? তাহলে তো ভালোই। এখন যা পড়তে বস, সামনে তোর এক্সাম। বাই। আড্ডা থেকে উঠে গিয়ে রুমে চলে গেল। তখন আম্মু বলল, নিলয় তোকে বন্ধুর মতো উপাধি দিচ্ছি, তুই জান্নাতকে ছেড়ে দিস না। ছাড়ছি না তো। তুই আবার ওর সাথে আগের মতো করে নে। কি হবে?
আমি চাই জান্নাত আমার ছেলের বউ হোক, সেটা কিভাবে হবে আমি জানি না। ভাগ্য যা লেখা আছে সেটা তো হবে, তাই না? এখন যদি নাও থাকে? তুই চাইলে তোদের সম্পর্ক আগের মতো হবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো। নাস্তা করে নে এখন। তোমরা করো। আমি একদম রাতে আম্মু আব্বুর সাথে কথা শেষ করে রুমে আসলাম। ফোনে অনেক চার্জ হয়ে গেছে। ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম। কপাল ভালো হলে যা হয়, জান্নাত অ্যাক্টিভ আছে। আমি জানি আমার আইডি থেকে জান্নাতকে মেসেজ দিলে কোনো রিপ্লাই দেবে না। উল্লেখ, আমার একটা ফেক আইডি অ্যাকাউন্ট আছে যা জান্নাতের আইডির সাথে অনেক আগে থেকেই অ্যাড করা। আইডিটা মেসেঞ্জারে লগ ইন করলাম। তারপর ধুমধাপ কয়েকটা মেসেজ দেওয়ার পর মেসেজ সিন করলো। কে রে ভাই তুই? একজন প্রেমিক। নাম কি? আর এসব কি নাম দেওয়া? ভাই আপনার মালেকা ফালেকা? ছ্যাঁকা খেয়ে এমন নাম দিয়েছি। মানুষজন এখন বেশি ছ্যাঁকা খাচ্ছে। একটু আগে আমিও খাইছি। একটু আগে না, কয়েকদিন আগে। তোর মিয়া চা মারতে ছ্যাঁকা খাইছি। আমি ভাবলাম প্রেমের ছ্যাঁকা। আপনি কে? তোমার প্রেমিক। ফাজলামো করেন? ফাজলামি কেন করব? তোমাকে সেই 2 বছর ধরে ফলো করি। ছ্যাঁচড়া ছেলে। শুধু তোমার জন্য একটা প্রশ্ন ছিল, করব? দরকার নাই ভাই। নীলয়ের সাথে তোমার কি সম্পর্ক? আপনার জেনে লাভ আছে? লাভ না থাকলে হুদাই কি প্রশ্ন করি? কেউ না, আমার কুত্তাটার কাছে পাইলে ছাদ থেকে ফেলে দিতাম। জান্নাতের এমন মেসেজ দেখে না হেসে আর থাকতে পারলাম না। কি রিপ্লাই দেব সেটা ভাবছি, তখন আমার মেসেজ আসলো। তবে আপনাকে কাছে পাইলে আপনাকেও পিটুনি দিতাম। যা বাবা, আমি আবার কি করলাম? কেউ পরিচয় জিজ্ঞেস করলে তাকে পরিচয় দিতে হয়। পরিচয় দেওয়ার পর আমার সাথে কথা বলবে তার কোনো গ্যারান্টি আছে? না দিলে ব্লক করে দেব। জানি সেটা করবে না, কারণ তোমার মাথায় কারো সম্পর্কে জানতে ইচ্ছা করলে তুমি সেটা শেষ অবধি না জেনে কোনো ডিসিশন নাও না। আপনি নিলয়ের পরিচিত? সেটা কেন মনে হলো? এটা নিলয় এবং ওর কিছু ফ্রেন্ডকে বলেছিল একদিন। আমি সেদিন তোমার পেছনে ছিলাম। ওকে বাই। কেন কেন? আপনি কে? হ্যাঁ, যার সাথে আমাকে কথা বলতে হবে? কেউ না, তবে খুব তাড়াতাড়ি হতে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। ভালো। মামা বাসা থেকে কবে আসবে? আর যাব না ওখানে। কেন? বলতে বাধ্য নয়। যদি বন্ধু হিসেবে জানতে চাই? আমি বন্ধুত্ব করতে চাই না। কষ্ট পাইলাম বুকের বাম পাশে। ছিদ্র করে বাতাস দেখ, ঠিক হবে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। ফ্রিতে অ্যাডভাইস দিলেও দোষ। বাদ দাও, এখন তোমার কি খেতে মন চাইছে? আমার হাতের খাবার। তুমি চাইলে আমি সেটা পূরণ করে দিতে পারি, তবে বেশি প্রশ্ন করা যাবে না। আপনি প্লিজ মজাদার বাদ দেন। তুমি 9টা অবধি অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসি। ঢং, ব্যাপারটাতে কত মিথ্যে বলে এইসব ছেলেরা, আল্লাহ। তোমার কল্পনাতে খাবার পাঠিয়ে দিয়েছি। আর কোনো কথা না বাড়িয়ে অফলাইন হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, টিফিনে খাবার বেড়ে দাও। কেন? জান্নাত ওর আম্মুর হাতে তো খাবার খেতে চায় এখন। তোকে কে বললো? আমাকে বলেছে। ওর আম্মুর থেকে নিতে বলেছে, আমার থেকে নিতে না। পাগল। বিয়ের পর তুমিই তো হবে, তাই না? পাগল ছেলে। তুমি দাও তো আম্মু। আম্মু দিতে না চাইতো, জোর করিয়ে বেড়ে নিলাম। এখন রিক্সা করে যাওয়া আসা অনেকটা সমস্যা হবে, তাই আব্বুর থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইকে যেতে মিনিট 30 লাগবে। টিফিনটা সাবধানে রেখে বাইক চালাতে শুরু করলাম। 30 মিনিটের বেশি টাইম লেগেছে জান্নাতের মামাবাড়ির সামনে আসতে। বাইকটা একটু দূরে রেখে হেলমেট পরা অবস্থায় গেটের কাছে গেলাম, যেন কেউ চিনতে না পারে। গেটের কাছে গিয়ে দেখলাম পরিবেশটা অনেক ঠান্ডা আছে। চুপি চুপি বাসার দরজার কাছে গিয়ে টিফিন রেখে দৌড়ে গেটের বাইরে চলে আসলাম। পকেট থেকে দ্রুত ফোনটা বের করে অনলাইনে এসে দেখলাম জান্নাত তখনও অ্যাক্টিভ আছে। আজ কপালটা অনেক ভালো, যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। দেরি না করে জান্নাতকে মেসেজ করলাম, তোমাদের বাসার দরজায় খাবার রেখে এসেছি, একটু দরজা খুলে দেখো। ভাই আপনি মজা বাদ দিবেন প্লিজ। তোরবাল, বলেছি না আমি তোমার ভাই না? আর মজা করার জন্য এই অন্ধকারে দাঁড়িয়ে থাকার ইচ্ছাও নাই। আপনি সত্যি বাইরে আছেন? ওকে। জান্নাতের ওকে মেসেজ দেখে বাইক নিয়ে গেটের সামনে গেলাম। কিছু সময়ের মাঝে জান্নাত বাইরে এসে টিফিন হাতে নিয়ে আমার দিকে দেখতেই বাইক নিয়ে দ্রুত চলে আসলাম। মায়াটা হয়তো ভাবতেই পারেনি আমি সিরিয়াস হয়ে সব কথা বলছিলাম। জানি না জান্নাতের মধ্যে কিসের মায়া আছে, তবে আব্বু আম্মুর অনুপ্রেরিত কথা শুনে মায়াটার প্রতি বেশি আকর্ষিত হচ্ছিলাম। বাইকটা পার করে হেলমেট দিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আম্মু খাওয়ার জন্য ডাকলে খেয়ে নিয়ে পুনরায় মেসেঞ্জারে গেলাম। মেসেঞ্জারে যেতেই দেখলাম জান্নাত অনেকগুলো মেসেজ দিয়েছে। তখন রিপ্লাই দিলাম,
হাই, যদিও অ্যাক্টিভ দেখছিলে না, তবে হুট করেই মেসেজ সিন করলো। কে আপনি? মানুষ। এটা আমার আম্মুর হাতের খাবার না, তবে কোথায় জানি খেয়েছি আমি, অনেক পরিচিত এই খাবারটা। শাশুড়ি মায়ের খাবার পরিচিত না হয়ে যাবে কোথায়? এটা আমার মায়ের হাতের খাবার ছিল। আপনি কি প্লিজ বলবেন? সময় হলে বলবো। আর কাল কলেজ শেষ করে যে রিক্সায় বাসায় যাবে সেই রিক্সাওয়ালাকে টিফিন ফিরিয়ে দিও, না হলে পরে আর পাঠাতে পারবো না। পরিচয় না দিলে ফিরিয়ে দেবো না। তাহলে একদম বিয়ের পর নিয়ে এসো। প্লিজ বলেন নাকি আপনি? বললে আমাকে ভালোবাসবে? সরি। তাহলে অপেক্ষা করো।